আপনাকেও ধন্যবাদ। আমরা 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 দুজনের জন্য একই প্রশ্ন করতে চাই, কিন্তু এনি ভাইকে দিয়ে একটু শুরু করতে চাই। এনি ভাই, ডাকসু নির্বাচন কেমন হলো? ফল যাই আসুক সবার মেনে নেওয়া উচিত কিনা? এনি ভাইকে শুনে আমরা একটু সাকিব ভাইকেও শুনবো। এনি ভাই। জি, ধন্যবাদ খালেদ মহিউদ্দিন আপনাকে। আর সাকি উনি রয়েছেন, ওনাকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। দেখুন, আমরা তো গত কয়েকদিন যাবৎ আমাদের ঢাকা ইউনিভার্সিটি, প্রিয় ঢাকা ইউনিভার্সিটি নিয়েই আমরা দেখছি, লক্ষ্য করছি। আজকে সারাদিন, বিশেষ করে সকাল 8টা থেকে যখন ভোট শুরু হয়, আমরা খুব মিডিয়ার কাছাকাছি ছিলাম এবং আমি 9টা সাড়ে 9টায় যখন দেখি যে শিবিরের পক্ষ থেকে একটা মিডিয়া মব বলবো আমি, যে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ, যে ছাত্রদল সেখানে লিফলেট বিতরণ করছে নিয়মের বাইরে, তারপরে ছাত্রদলের বিপি প্রার্থী বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে, এই যে একটা মিডিয়া মব তৈরি করে সকাল থেকে আমরা দেখলাম প্রায় দিনের 11:30 12টা পর্যন্ত। এবং এর মধ্যে আবার যখন দেখলাম সেই মিডিয়া আবার একই কথা বলছে যে না, এটা তার এই যে সে বিভিন্ন জায়গায় গিয়েছে এটা ঠিক আছে, এবং সেই নিউজগুলা অতীতে ঠিক হয় নাই, সকাল 9টা সাড়ে 9টা যে নিউজ দিয়েছে এটা ঠিক হয় নাই, বিপরীতমুখী। এই যে ক্যাম্পাসে একটা কিছুটা আমি অনেকটা বলবো যে আমাদের প্রত্যাশা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যেটা ছিল, একটা খুব স্মুথ নির্বাচনের পরিবেশ হবে, নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন হবে, যে এই নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই আন্দোলনের পর ছাত্রীরা সবাই ডাকসু নির্বাচন একটা গুরুত্বপূর্ণ, সেখানে ভোটে অংশগ্রহণ করবেন, এটা অনিয়ম। তারপরে আমি অনেকটা দেখেছি যে মিডিয়া মব তৈরির মধ্য দিয়ে অনেকটা কারচুপির কথাও উঠে এসেছে। এটা আসলে এই ধরনের পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হবে এটা আমি কখনোই চিন্তা করি নাই। আজকে সারাদিনে এটা তো চিন্তা করি নাই, অতীতও চিন্তা করি নাই, কিন্তু পরস্পর পক্ষ বিপক্ষ যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, এটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। এরপরও যেটা বলছেন যে ঢাকা ইউনিভার্সিটিতে আজকে যদি একটা রেজাল্ট হয়, জুলাই আন্দোলনের পর এই নির্বাচনটা যেহেতু বলেছি অনেক গুরুত্বপূর্ণ ঢাকা ইউনিভার্সিটির, এই নির্বাচনে রেজাল্ট যাই হোক না, আমি শেষবারের মতো হয়তোবা বলবো যে বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে ডেমোক্রেসিকে যেহেতু আমরা আফোর্ড করি, আমরা সেই ডেমোক্রেসিকে প্রাধান্য দিব এবং আমাদের সম্পূর্ণ রেজাল্টের পর আমাদের ছাত্র সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল বা অন্যান্য পারস্পরিক অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠন, তারা চিন্তা ভাবনা করেই অবশ্যই আজকে রাত্রে না হলেও কালকে তারা তাদের বক্তব্য তুলে ধরবেন। এনি ভাই, আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলি যে এনি ভাই, সাকিব ভাই, আমি প্রায় সমসাময়িক ঢাকা বিশ্ববিদ্যালয়তে, ওনারা দুজনেই যদিও আমার থেকে একটু বড়, কিন্তু ভাই 40,000-এর মতো ভোটার। আমি কালকে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে রাত ছিল, কিন্তু আমি যতটা রাত পর্যন্ত আমি দেখতে চেষ্টা করতেছিলাম যে অনেক আনন্দ ফুর্তি, প্রায় উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে। দুই একটি জায়গায় হ্যাঁ অভিযোগ পাল্টা অভিযোগের কিছু তো ছিল, কিন্তু সেই অভিযোগ পাল্টা অভিযোগ তো আসলে আমার কাছে মনে হয় যে এই 40,000-এর ভোটটার, তাও আবার সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একটু তো মনে হয় স্বাভাবিক। মানে আপনি কি মনে করেন যে এটা মানে আমরা যতদূর দেখতে চেয়েছিলাম তার মধ্যেই এটা সবচেয়ে ভালো নির্বাচনই তো মনে আমরা দেখলাম? মানে এনি ভাই যদি একটু মন্তব্য করতেন। জি, দেখুন, আমরা তো ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার কোনো সুযোগ হয় নাই গত কয়েকদিন যাবত, এবং নিয়ম অনুযায়ী সেখানে আমরা যেতে পারি নাই। আমরা যেমন 90 ইলেকশন করেছি, 89 ইলেকশন করেছি, তখন তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইন প্রেজেন্স ছিলাম, এবং বাইরে থেকে অনেক রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে গিয়েছেন, ক্যাম্পেইন করেছেন। এবার সেই সুযোগটা ছিল না, এক হিসাবে ভালো। কিন্তু কথা হলো, বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে কথাগুলা আমরা আজকে শুনেছি, গত কয়েকদিন যাবত শুনেছি, প্রশাসন নিয়ে যে কথাগুলা হচ্ছিল, যে এটা শিবির নির্ভর, এটা জামাত নির্ভর, মুক্ত সংগঠনের মধ্য থেকে সাধারণ ছাত্রদেরকে প্রভাবিত করে একটা রাজনীতি করার চেষ্টা করা হয়েছিল, এটা আমাদের কাছে পছন্দনীয় ছিল না। কারণ আমরা সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটা নিরপেক্ষ অবস্থানে আশা করেছি বা আশা করব প্রত্যাশার জায়গা থেকে। কারণ ঢাকা ইউনিভার্সিটি মানে এখানে সবসময়
একটা আন্দোলন সংগ্রামের ঐতিহ্য সবকিছুকে আমরা ধারণ করি, তেমনি আমরা ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে নিয়েই আমরা সবসময় কথা বলেছি, এবং এই প্রজন্মের কাছে তো আমরা সেটাই দেখতে চেয়েছি এবং সেটাই শুনতে চেয়েছি। এই জন্য আমি বলছি যে আজকে অনেকগুলো ছাত্র সংগঠন, শুধু জাতীয়তাবাদী ছাত্রদল নয়, প্রায় বাম ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যারা স্বতন্ত্র ইলেকশন করেছেন, অনেকেই বলেছেন যে এই অনিয়ম, এই অভিযোগ এবং একটা স্মুথ নির্বাচন যেটা প্রত্যাশা অনুযায়ী ছিল, সেটা কিন্তু একদিকে মিডিয়া মহবত তৈরি করা হয়েছে, আর একটা প্রশাসনের ক্ষেত্রে অনেকটা অসহযোগিতা আমরা পেয়েছি। সুতরাং 40,000 স্টুডেন্টের মধ্যে একটা পার্সেন্টেজ প্রায় 80+ যেটা হয়েছে, সেটা সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে আগে থেকে জানতাম যে হয়তোবা জুলাইয়ের পর একটা ব্যাপক উপস্থিতি সেখানে থাকবে, কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত সাড়া দিয়েছে, প্রতিনিয়ত আমাদের মধ্যে দাগ কেটেছে যে এই অনিয়মের কথা কেন আসবে, এই অভিযোগ কেন আসবে, স্মুথ নির্বাচন কেন হবে না। আমার মনে অনিয়মের কথা বলছেন পরিষ্কার করে এনি ভাই। আমরা একটু সাকিবের কাছ থেকে শুনি যে সাকিব ভাই, আপনি নির্বাচন কেমন দেখলেন? আসলে ফল যাই হোক তা সবার মেনে নেওয়া উচিত কিনা? আপনার কাছে আমি একটু এক্সটেন্ডেড প্রশ্ন করতে চাই যে এই ফল জাতীয় নির্বাচনে বা জাতীয় রাজনীতিতে বড় কোনো প্রভাব রাখবে কিনা? ধন্যবাদ খালেদ মহিউদ্দিন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আনি ভাই আছেন, শহীদুদ্দিন চৌধুরী আনি, সবাইকে সালাম এবং শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। ডাকসু নির্বাচন তো অনেক প্রত্যাশিত ছিল, যেমনটা প্রত্যেকটা প্রতিষ্ঠানেই নির্বাচন হোক সেটা আমরা চাই, এবং বিশেষভাবে এই 24-এর গণঅভ্যুত্থানের পরে এত আত্মত্যাগ, আমাদের তরুণ তাজা প্রাণ এইভাবে যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা আসলে একটা পরিবর্তনের জন্য ঝাঁপিয়ে পড়েছিল, জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হবে, শিক্ষাঙ্গনগুলোর পরিবেশ গণতান্ত্রিক হবে, সেখানে ছাত্র সংসদ নির্বাচন একাডেমিক কারিকুলামের অংশ হয়ে উঠবে এবং পুরো একাডেমিক ক্যালেন্ডারের অংশ হয়ে উঠবে। সেই জায়গাটা তৈরি হোক, সেটা তো সকলেরই প্রত্যাশিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু ইলেকশন সেই দিক থেকে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। এরপরেই ডাকসু হবে, এরপরে অন্যান্য বিশ্ববিদ্যালয় আছে, চট্টগ্রাম সহ আরো বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন আছে। তো প্রত্যাশাটা ওই জায়গায় যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, প্রতিযোগিতা হবে। পুরনো রাজনৈতিক বন্দোবস্ত যেমন ছিল, মানে দখল, মারামারি কিংবা নানা ধরনের কারচুপি, ত্রাস, ভয়, এই জায়গাগুলো থাকবে না। কিন্তু নির্বাচন নিয়ে এখন পর্যন্ত ডাকসুতে যে আমরা খবর পেয়েছি, তাতে মোটা দাগে মানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল 75 থেকে 80%, কিংবা গড়ে হয়তো 75% ভোট দিয়েছেন, সেটা মোটামুটিভাবে একটা ভালো সংখ্যা। এবং সকাল থেকে যেসব খবর এসেছিল, মোটামুটি শান্তিপূর্ণভাবেই নির্বাচন হচ্ছে, এইটাই খবর ছিল। বেশ কিছু অভিযোগ অবশ্যই ইতিমধ্যে এসছে, যে এগুলোতে মানে বেশ বড় ধরনের অনিয়মের কথা শোনা যাচ্ছে অভিযোগ আকারে। আমাদের মনে হয় যে এই বিষয়গুলো খুব সুষ্ঠুভাবে তদন্ত হওয়া দরকার, কেননা কোনো নির্বাচন নিয়ে যদি প্রশ্ন থাকে এবং প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে একটা নির্বাচন, তাহলে সেটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে সাহায্য করে না। এবং এই যে ফলাফল মেনে নেওয়ার প্রশ্নটা, সেটাও কিন্তু একটা মানে বাধা তৈরি করে। ফলাফল মেনে নেওয়াটাই খুবই কাঙ্ক্ষিত একটা গণতান্ত্রিক রাজনীতি কিংবা ব্যবস্থার মধ্যে। কেউ জিতবে, কেউ হারবে, জনগণ যাকে কিংবা যারা ভোটার তারা তাদেরকে প্রার্থীকে নির্বাচিত করবেন, এবং সেইটাই, এবং ফলাফল সবাই মেনে নিবে। কিন্তু আমাদের বাংলাদেশে যে জিনিসটা ঘটে, সেটা হচ্ছে যে নির্বাচন নিয়ে মানুষের আস্থার জায়গাটা পরিপূর্ণভাবে থাকে না। নির্বাচনে নানা ধরনের কারচুপি, প্রভাব, টাকার খেলা, ত্রাসের রাজত্ব, এমনকি এখন যেটা আরো গুরুত্বপূর্ণভাবে সামনে এসছে, সোশ্যাল মিডিয়ার নানা ধরনের কারসাজি, নানাভাবে সোশ্যাল মিডিয়ার দ্বারা ম্যানিপুলেশন, সেইগুলোর ফলে যেটা হয় যে মানে আগেভাগেই একটা অসম অবস্থা তৈরি হয়ে যায়, এবং সেই কারণে নির্বাচনের পরিবেশ নিয়ে সবার প্রশ্ন থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্য বেশ কিছুদিন ধরেই এই প্রশ্ন ছিল যে প্রশাসন ঠিক নিরপেক্ষ আচরণ করতে পারছে না। সেই জায়গা থেকে আজকে নির্বাচন নিয়ে যখন আবারও প্রশ্ন উঠছে যে প্রশাসন ঠিক যথাযথ নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে কিনা, তখন সেইটা দুঃখজনক। সাধারণভাবে আমরা মনে করি যে প্রশাসন
এমনভাবে তদন্ত করবেন যাতে করে তারা তাদের নিরপেক্ষতার জায়গাটাকে স্পষ্ট করতে পারবেন এবং সবার মধ্যে আস্থা তৈরি করতে পারবেন। শেষ পর্যন্ত এটাই চাইবো যে যারাই জয়লাভ করুক এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে সকলকে নিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু। আমি কি দুইটা জিনিস আপনার কাছে একটু ইলাবরেট করতে পারি এই জায়গার মধ্যে? এটা একটু এনি ভাইও যদি পরে দুইটা পয়েন্ট তৈরি করেন। এক হচ্ছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু পড়ি নাই, যখন থেকে পড়া শুরু করছি তখন থেকে এখন পর্যন্ত আমাদের একটা সম্পর্ক আছে। এটা ছাত্রের মাধ্যমে হোক, শিক্ষকতার মাধ্যমে হোক, গবেষণার মাধ্যমে হোক, সিলেবাস প্রণয়নে হোক। আমরা কিন্তু যদি মানে নিরপেক্ষভাবে বলি যে বিএনপির যত জনপ্রিয়তা বা বিএনপির ছাত্র দলের যত জনপ্রিয়তা ছিল, এটা তো বলার অপেক্ষাই রাখে না। যদি এখানে মুজিববাদী ছাত্রলীগ বা ছাত্রলীগ যদি না থাকে, সেখানে বিএনপির সাথে কারো প্রতিদ্বন্দ্বিতাই হইতে পারার কথা না ঢাকা ইউনিভার্সিটিতে। কিন্তু এই যে প্রতিদ্বন্দ্বিতাটা হইল, এমনকি বিএনপি এটাতে হেরেও যেতে পারে, এটার একটা বড় কারণ কি সাধারণ ছাত্ররাই তো মনে করতেছে যে বিএনপি আসলেও ঠিক ছাত্রলীগের কায়দায় ছাত্রদল আসলে একইভাবে যে হল প্রশ্ন চালাবে সেইটা বা হলে সিট করবে, এটা তাদেরকে এক ধরনের আতঙ্কগ্রস্ত করতেছে। এইটা কিনা সোশ্যাল মিডিয়ার কারসাজি আপনি যেটা বলতেছেন, সোশ্যাল মিডিয়া তো আপনি আসলে সোশ্যাল মিডিয়া তো ভোট দিয়ে দিতে পারে না। তারা বলতেছে, প্রচার করতেছে, প্রপাগান্ডা করতেছে এবং বেশি সংখ্যক লোক তাদের বিশ্বাস করতেছে। এটাকে তো আর কারসাজি কি আর বলা যাবে সাকিব ভাই? ওরা যেটা বলতেছে যে না বিএনপিকে ভোট দেওয়া উচিত হবে না, শিবিরকে ভোট দিতে হবে, শিবিরকে ক্ষমতায় আনতে হবে, কারণ শিবির ভালো লোক, শিবিরের মধ্যে থেকে তো এটা দেখা যায় ওটা দেখা যায়। তো সত্য কথা, মানে আমি যদি ডেভিলস অ্যাডভোকেট হই, সাকিব ভাই যদি একটু মন্তব্য করতেন। এবং ছাত্রদল আসলে আবারও সেই হলের প্রশাসন, গণরুম, সিট দখল, ছাত্রদলের ভিপির বা ছাত্রদলের নেতার হলের মধ্যে সিঁড়ি বেয়ে মোটরসাইকেল দিয়ে উঠে চলে যাওয়া, আমরা নানা ধরনের জিনিস দেখতে পাবো। এরকম মনে হয় কিনা সাকিব ভাই? না, কয়েকটি ঘটনা আছে। একটা হচ্ছে যে যেমন ধরেন বিগত আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে যেভাবে শাসনটা চালিয়েছে, সরাসরি বলি জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, তাদেরকে তারা মানে একটা শত্রু হিসেবে চিহ্নিত করেছে এবং তাদেরকে দমন পীড়নের মাধ্যমে কিংবা তাদেরকে দমন পীড়ন করার মধ্য দিয়ে নিজেদের শাসনটাকে জায়েজ করতে চেয়েছে এবং সেই শাসনটা খুবই অন্যায় শাসন ছিল, একটা ফ্যাসিস্ট শাসনে পরিণত তারা করেছে। তো একটা ফ্যাসিস্ট শাসনকে জায়েজ করতে গিয়ে তারা জামাত শিবিরকে কাজে লাগিয়েছে কিংবা জামাত শিবিরকে দমনের ব্যাপারটাকে জায়েজ করার একটা বিষয় হিসেবে সামনে এনেছে। এইটা তো এই বাস্তবতাই একটা ভিন্ন জায়গা তৈরি করে। আপনি যখন কাউকে ব্যাপকভাবে দমন পীড়ন করেন, আসলে তাকে দমন পীড়নের মধ্যে দিয়ে শেষ করা যায় না। রাজনৈতিকভাবে মোকাবেলার বদলে যদি দমন পীড়ন আপনার প্রধান হাতিয়ার হয় এবং তাও সেটা আবার একটা অন্যায় শাসনকে জায়েজ করার জন্য, তখন তার রাজনৈতিক যে সুবিধাটা সেটা কিন্তু তার পক্ষে যায়। ফলে জামাত ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবির ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এই যে তাদের উপরে যে দমন পীড়ন, সেটার একটা রাজনৈতিক যাকে বলে যে সমর্থন সুবিধা জনগণের দিক থেকে পেয়েছে, সেটা একটা বিষয় আছে। প্লাস ধরুন তারা যেভাবে কাজ করতে পেরেছে, মানে নানাভাবে তারা কাজের কৌশল বদলে ফেলেছে, কিছুটা গোপনে অপ্রকাশ্যে তারা কাজ করেছে, বিভিন্ন সংগঠনের মধ্যে প্রবেশ করে তারা কাজ করেছে। সেইগুলো তাদেরকে ছাত্রদের কাছাকাছি থাকার জন্য যে পরিমাণ সময় এবং জায়গা তৈরি করেছে, ঠিক ওই একই বিষয়ে আবার যারা প্রকাশ্যে কাজ করেছে তাদের ক্ষেত্রে সমভাবে ঘটেনি। এটা একটা বিষয়। সোশ্যাল মিডিয়ার ম্যানিপুলেশন এই জায়গা থেকে, যে সোশ্যাল মিডিয়া ধরুন তো খুব একদিক থেকে এটা সমাজেরই প্রতিচ্ছবি, কিন্তু আরেক দিক থেকে এটার একটা কৃত্রিম বাস্তবতা তৈরি করা যায়। সেই কৃত্রিম বাস্তবতার প্রভাব মানে সাময়িকভাবে হলেও একটা বড় অংশের মধ্যে পড়ে কখনো কখনো, সেই জায়গাটা তো আছেই। এবং এই ক্ষেত্রে যাদের অর্থ আছে, যাদের প্রচুর সোশ্যাল মিডিয়ার ম্যানিপুলেশনের টুলসগুলো আছে, সেটার যে সমস্ত কায়দা কানুন আছে সেগুলো যারা করতে পারে তারা সেটার মধ্যে পড়েছে। আবার প্রশাসন নিজেও, মানে ধরুন অভ্যুত্থানের পরে একটা ঘটনা ঘটেছে, আমরা নানান দিক থেকে দেখেছি যে এইটার প্রশাসনের কথাটা যদি আমরা একটু মানে একটু এই মুহূর্তে একটু আলাদা করে রাখি, কারণ প্রশ্নে আমরা আলাদা করে কথা বলতে চাই। আপনি যদি এই দুইটা বিষয় আপনি আসলে বলে ফেলছেন, এক হচ্ছে যে এই
স্বৈরাচার পরবর্তী সময়ে ছাত্র দলগুলোর বাস্তবতা সেটা মানুষের মনে ছিল, সোশ্যাল মিডিয়ার কারসাজি নিয়ে আপনি বলছেন। আরেকটা জিনিস যদি খালি বলেন, এই 3টা পয়েন্ট আমরা এনিভাইয়ের কাছে কথা বলতে পারবো। এইটা হচ্ছে যে এইবারও যে আমরা ইলেকশনের সময় রাজাকার ও মুক্তিযুদ্ধের একটা বয়ান সামনে আসতে দেখলাম, এইটা আসলে ইলেকশনটা যেরকম আমরা চাইছিলাম সেইটার মানে এইটা আমি ঠিক আসছিলাম তার আগে আপনি যে কথাটা প্রথমে, হ্যাঁ আমি দুটো বিষয়ে কথা বলতে চাই। প্রথম বিষয় হচ্ছে যে অভ্যুত্থানের পরপরই যেভাবে ধরুন এটা কিছুটা দায় বিএনপিকে নিতে হবে। বিএনপি কিংবা ছাত্রদল কিংবা যে কোনো বিএনপির অঙ্গ সংগঠনের বিরুদ্ধে নানা জায়গাতেই এক ধরনের অভিযোগ উঠেছে যে তারা বিভিন্ন জায়গায় নিজেদের দখলে নিচ্ছে অথবা একটা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এটাকে কাজে লাগিয়ে ধরুন অথবা এটার উপরে ভর করে যেভাবে আপনার একটা প্রচারণা তৈরি হয়েছে, যে সেটা ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর দিক থেকেও আছে, অভ্যুত্থানে অংশগ্রহণকারী যারা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন করেছে তারা আবার যখন দল করেছে এনসিপি কিংবা গণতান্ত্রিক ছাত্র সংগঠন বাকশাস, তারার দিক থেকেও ঘটেছে, ইসলামী ছাত্র শিবিরের দিক থেকেও ঘটেছে যে একটা ছাত্রদল সম্পর্কে তো নেতিবাচক একটা বড় জায়গা তৈরি করা, যে তারা আসলে এই ছাত্রলীগের মতোই হলের জায়গাটা করবে। এই বাস্তবতাটা কিন্তু একটা আছে, এবং এটা যেটা বিএনপি এবং ছাত্রদল কিংবা অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রমের মধ্য দিয়েও কিছুটা অনেক ক্ষেত্রে একটা ভিত্তি পেয়েছে এই প্রচারণার কাজে। দ্বিতীয় জায়গাটা হয়েছে যে যেটা বললাম যে পুরনো বন্দোবস্তের রাজনীতির জায়গা, যে আমরা যেমন ধরুন আপনি একটা দল কে যদি আপনি টার্গেট করেন এবং তার বিরুদ্ধেই যদি কেবলমাত্র প্রচারণা হয়, তখন সেই দল অনেক ক্ষেত্রে অনেকগুলো সুবিধা পায়। মানে তার প্রচারণা নিজেদের পজিটিভ জিনিসগুলো সামনে আনার চাইতে কেবল মানে নেতিবাচক প্রচারণা কখনো কখনো তার জন্য ইতিবাচক হয়ে ওঠে। বিশেষভাবে আওয়ামী লীগ আমলে এটা ঘটেছে, যখন তাদের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে, তারা মজলুম হয়ে উঠেছে, ফলে ওই জায়গাটা মানুষের একটা সমর্থনের জায়গা তারা পেয়েছে। সেইটা কন্টিনিউড হওয়াটা এই সময়ে মানে আমরা ঠিক মনে করিনি, এবং আমরা এখনো ঠিক মনে করি না। আমাদের মনে হয় যে ইতিবাচক রাজনীতি যেটা করা দরকার জনগণের মধ্যে, যে শিক্ষার্থীদের জীবনের পরিবর্তন কিভাবে ঘটবে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার মান, শিক্ষার পরিবেশ, সামগ্রিকভাবে ক্যাম্পাসের পরিবেশ, একাডেমিক এক্সট্রা একাডেমিক কারিকুলাম কিভাবে ডেভেলপ করবে, সারা দেশের রাজনৈতিক ব্যবস্থার কি পরিবর্তন ঘটবে। আমি শেষ করি এটা বলে যে এই যে রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা এবং সমস্ত কর্মসূচিটা সামনে আনা, সেটার বদলে পুরনো জায়গা যে এটা ওই মানে রাজাকার বনাম মুক্তিযুদ্ধ এই বাইনারির মধ্যেই রাজনীতিটা করার ফলে এটা অনেকেই গ্রহণ করেছেন যে ও আচ্ছা পুরনো আওয়ামী লীগের যে ডিসকোর্স সেটাই বোধহয় এখনো ক্রিয়াশীল আছে, সেটাও তাদের অনেক ক্ষেত্রে পক্ষে গিয়েছে। ফলে সব মিলিয়ে একটা, কিন্তু আমি আবার এইটাও রিটার্ট করবো, এখন পর্যন্ত আমি আমাদের কাছে যে খবর সেটা হচ্ছে যে ডাকসু ইলেকশন হলো, ফলাফল ঘোষণার ক্ষেত্রে যে একটা স্বচ্ছতা থাকা দরকার ছিল। আমি কিছুক্ষণ আগেও পর্যন্ত যে খবর পেলাম যে ফলাফল সম্পর্কে কিন্তু এখন পর্যন্ত অংশগ্রহণকারীরা, প্রার্থীরা তারা ভালো মতো জানেন না। তো ফলাফলের কি খবর হচ্ছে, কেন্দ্রে এক দলের প্রার্থী যেমন ছাত্র শিবিরের যিনি প্রার্থী তিনি ঢুকতে পেরেছেন, অন্য দলের প্রার্থীরা কিন্তু সেখানে ঢুকতে পারছেন না। এই সমস্ত অভিযোগগুলো যে হচ্ছে, এবং সবচেয়ে বড় অভিযোগটা আমি বলবো যে ফলাফল বিষয়ে যে একটা স্বচ্ছ ধারণা পেতে হবে, ভোট গণনা হচ্ছে, কে কত ভোট পাচ্ছে, সেই জায়গাটা আচ্ছা আমি কিন্তু অস্পষ্ট। আমার মনে হয় হাইপ উঠে যাচ্ছে, আমার মনে হয় সেটা খুব নেতিবাচক। আমার মনে হয় যে প্রশাসন এবং ফল নিয়ে আমরা একটু কথা বলতে আসি, কিন্তু তার আগে এনি ভাই 3টা বিষয়ে যদি আপনি একটু মন্তব্য করেন, যে ছাত্রদলকে আসলে ছাত্রলীগের জায়গায় নিচ্ছে কিনা দখলদারিত্বে, আধিপত্য বিস্তারে। 2 হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারসাজি আসলে আমাদেরকে ভুল পথে পরিচালিত করতেছে কিনা। সোশ্যাল মিডিয়া যেটাকে কারসাজি বলছে, আমি এটা কারসাজি বলতে নারাজ। আমি মনে করি সোশ্যাল মিডিয়া কাজ করবে, যে এটা বিশ্বাস করবে সেটা করবে। এবং 3 নাম্বার হচ্ছে সাকিব ভাই যেটার উত্তরে উনার মতো করে উনি বলছেন যে মুক্তিযুদ্ধ এবং রাজাকার যে বাইনারিটা এনে এটা সামনে এনে আমরা এটা ঠিক করলাম কি ভুল করলাম, এই 3টা ব্যাপারে আপনি যদি আমাদের একটু বলেন। দেখুন, জাতীয়তাবাদী ছাত্রদল গত 17 বছর মাঠে থেকে যে কাজগুলো করেছে সেটা কিন্তু জাতীয় রাজনীতির মধ্যেই কিন্তু তাদের এঙ্গেজমেন্টটা ছিল। স্টুডেন্ট পলিটিক্সে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্রদল সেখানে তাদের অ্যাক্টিভিটিসটা শো করবে, খুব কষ্টকর ছিল। সেখানে অত্যাচার ছিল, নির্যাতন ছিল, গুম ছিল, খুন ছিল।
আর পাশাপাশি দেখেন, আমরা কিন্তু 17 বছর সংগঠন করতে পারি নাই, আন্দোলনের মাঠে ছিলাম। আমরা যদি খুব দৃশ্যমান এবং বাস্তবে যদি দেখি, ইসলামী ছাত্র শিবির আজকে যে রেজাল্টটা তারা মনে করছে যে প্রায় মুখোমুখি বা একটা কন্টেস্টিং পর্যায়ে তাদের অবস্থানকে নিয়ে গিয়েছে, তারা বিগত 17 বছর আন্দোলন কতটুকু করেছে এটা আমি এই মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না। তবে তারা সংগঠন গুছিয়েছে। আমি অস্বীকার করি না যে তারা বিশ্ববিদ্যালয়ে তারা ছিল না, তারা বিশ্ববিদ্যালয়ে ছিল, হলগুলোতে ছিল, এবং যেখানে ছাত্রলীগ ছিল সেখানে তারা সাধারণ ছাত্রদের মাঝে হয়তো লুকায়িত ছিল, কাজ করেছে। এই সুযোগটা ছাত্রদল যারা করেছে তারা দৃশ্যমান রাজনীতি করে বিদায়, বাস্তবে তারা দৃশ্যমান ছিল না, এবং মধুর ক্যান্টিনে যাওয়া, হলগুলোতে যাওয়া তাদের জন্য অনেকটা প্রায় নিষিদ্ধই ছিল। এখানে ছাত্র শিবির অনেকটা এগিয়ে ছিল ছাত্র সংগঠন করার ক্ষেত্রে। আমার এখানে একটা মাঝখানে প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি অনেক বড় স্কেলে রাজনীতি করছেন, সাকিব ভাই রাজনীতি এখনো করতেছে, আমি ছোট স্কেলে হইলেও রাজনীতি করছি। প্রকাশ্যে যদি না আসা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আপনি প্রভাবিত কেমনি করবেন, কোন আদর্শ দিয়া? যে এটাকে আপনি একটা কন্টিনিউশন প্রসেস বলতেছেন, 17 বছর ধরে তারা এটা করতে পারছে। শিবির তো প্রকাশ্যে আসতে পারে নাই, শিবির নামটা বলতে পারে নাই, তারা তাদের আদর্শের কথা কেমনি বলবে? আমরা তো এত চেষ্টা করি মধুর ক্যান্টিনে দিনের পর দিন কথা বলে একজন লোককে কনভিন্স করতে পারে, মানে খুবই কষ্ট হয়েছে একটা লোককে কনভিন্স করতেও। মানে আমি বলেছি যে তারা জেনারেল স্টুডেন্টদের সঙ্গে কন্টিনিউ করেছে, জেনারেল স্টুডেন্টদের সঙ্গে তারা সংগঠন করার সুযোগ পেয়েছে। এটা তাদের একটা বাড়তি অ্যাডভান্টেজ ছিল সেই মুহূর্তে বিগত 17 বছর, যেটা আমাদের ছিল না। কারণ আমাদের ছাত্রদল হলে গিয়ে কাজ করার মতো কোনো সুযোগ ছিল না, বরং মিনিমাম মধুর ক্যান্টিনে যাবে, সেখানে সংগঠন গোছাবে, সেখানেও বারবার হামলার শিকার হয়েছে, নির্যাতন অত্যাচারের শিকার হয়েছে। এরপরে দেখেন আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা অনেকগুলো ন্যারেটিভ এমনভাবে গত 1 বছরে তৈরি করেছিল, যেখানে বাস্তবতার আলোকে তাদের যথেষ্ট ইনভেস্টমেন্ট ছিল, তাদের পলিসিতে তারা খুব ফ্রন্ট লাইনে ছিল, যেটা ছাত্রদল শুরু করেছিল। হ্যাঁ, ছাত্রদল খুব পজিটিভলি রাজনীতি করবে, এবং এই অধ্যায়ে ছাত্রদল সেখানে ক্যাম্পাসে গিয়েছে গত 1 বছর। কিন্তু তারা দীর্ঘদিন থেকে ছাত্র শিবির ওই ক্যাম্পাসে অবস্থান করে তাদের ন্যারেটিভ নিয়ে তারা মাঠে ছিল, সোশ্যাল মিডিয়াতে ছিল। আর আমরা গত 1 বছর থেকে আমাদের ছাত্রদল সেখানে কাজ করা শুরু করেছে, যার কারণে জেনারেল স্টুডেন্টদের কাছে আমাদের ছাত্রদলকে পরিচিতি বা এনগেজমেন্টে নিয়ে আসাটা খুব কষ্টকর ছিল। এই কথা আমি কোনোভাবে অস্বীকার করছি না। আপনি দেখেন 2018-তে একটা নির্বাচন হয়েছিল, সেখানে আমরা জেনে শুনে আমরা নির্বাচনে গিয়েছি, কারণ গণতন্ত্রের স্বার্থে ডেমোক্রেসিটাকে আমরা আফোর্ড করতে চেয়েছি, এবং আমাদের দল সেখানে ছাত্রদল নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমরা জানি যে রেজাল্ট হবে না, তারপরও আমরা সেখানে গিয়েছি। ঠিক এবারও আমরা একটা কন্টেস্টিং পর্যায়ে আমরা গিয়েছি, যে হ্যাঁ একটা কন্টেস্ট হবে। আমাদের বিপি প্রার্থী, জিএস প্রার্থী তাদের একটা পার্সোনাল ইমেজ আছে, তারা একটা পজিটিভ দিক নিয়ে তারা এগিয়ে যাবে। সেই দিক থেকে আমরা কিন্তু খুব পজিটিভ ছিলাম। এখনো পর্যন্ত আমরা রেজাল্ট পাই নাই, হয়তো আমরা রেজাল্ট পাবো। কিন্তু আমি শুধু এই জায়গাটা একটু পরিষ্কার হতে চাই যে সাধারণ ছাত্রছাত্রীরা কি এইটা মনে করলো যে যত সুন্দর করেই কথা আবিদুল ইসলাম খান বা তানভীর বা যিনি এজিএস আছেন তিনি বলুক না কেন, ক্ষমতায় আসলে তারা একইভাবে, মানে ছাত্রলীগ যা করছে 15 বছর বা তার আগে ছাত্রদল যা করছে আমাদের সময়, এনিভাই আমি কিন্তু বলতে পারি যে আপনিও যখন ছাত্রদলের সভাপতি তখনও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের এমন কিছু মুখ আমরা দেখছি যেগুলিকে আর মানে ওইটা কি আবারও ভয় পাইল, মানে মানুষজন আপনাদের উপরে আস্থা রাখতে পারলো না। আমাদের ছাত্রদল 1979 থেকে আমাদের ছাত্রদলের এই অগ্রযাত্রা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সেখানে ছাত্রদল সৃষ্টি করেছেন, প্রতিষ্ঠা করেছেন। আমরা 80-র দশকে ছাত্র রাজনীতি করেছি, এরশাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা সেখানে আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছিলাম। হ্যাঁ, আমাদের যে কোনো খারাপ
আমাদের সঙ্গে ছেলেবেলে ছিল না তা আমরা বলি না, কিন্তু সবসময় আমাদের নেত্রী অথবা আমাদের দল আমাদের ছাত্রদলকে এমনভাবে অভিভাবক করেছেন, হ্যাঁ, অভিভাবকের পর্যায় থেকে সবসময় যেন ছাত্রলীগের সেই ন্যারেটিভ নিয়ে, ছাত্রলীগের অত্যাচার নির্যাতন ওই অপরাজনীতিতে আমরা না যাই, সবসময় আমাদেরকে কন্ট্রোল করেছে, নিয়ন্ত্রণ করেছে। এবং আমরা কখনো একটা ফ্যাসিবাদী কায়দা, একটা কর্তৃত্ববাদী ছাত্র রাজনীতি করবে এই চিন্তা চেতনা আমরা ছিলাম না। আমরা সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি এবং ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে আমরা রক্ষা করার চেষ্টা করেছি। এই গত 1 বছরে দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি সাংগঠনিক নেতা হিসাবে ছাত্র দলের অভিভাবকত্ব করছেন। তিনি যত পজিটিভ চিন্তা করেছেন তত পজিটিভ রেজাল্টটা ছাত্র দলের মাধ্যমে ক্যাম্পাসে নিয়ে আসার চেষ্টা করেছেন। হয়তোবা আমরা যারা স্টুডেন্টদের চোখে সেটা প্রতিষ্ঠা করতে এখনো পারি না, তবে অদূর ভবিষ্যতে আমরা সবসময় এই জেনারেল স্টুডেন্টদের আজকে যে গণরুম কালচার, আজকে যে গেস্ট রুম কালচার, আজকে যে ছাত্রদের অধিকার আদায় নিয়ে বা ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে উদ্ধার করে তাদের অধিকারকে প্রতিষ্ঠা করা, সেই দিকে আমরা নজর কিন্তু আগেও দিয়েছি, এখনো দিচ্ছি। এবং আমাদের খুব দৃশ্যমান তারেক রহমান, তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে যে অ্যাডভাইসগুলো আমাদেরকে দিচ্ছেন সেগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের কাজ করছি। ওকে, আমি জানি না রেজাল্ট কি হয়, তবে আমরা রেজাল্টের প্রসঙ্গে একটু পরে আসি। আমি চট করে একটু জানতে চাই যে এইবারও আমরা দেখছি যে একটা তো আছে যে ছাত্রলীগের করা দুষ্টামিগুলি এখন ছাত্রদল করবে কিনা, কিন্তু যখন দেখা গেছে যে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, মুক্তিযুদ্ধ বনাম জামাতে ইসলামী, এই বয়ানটাকে যখন সামনে নিয়ে আসা হয়েছে, এইটাকে ব্যবহার করা হয়েছে যে তাইলে বিএনপি বোধহয় আওয়ামী লীগের মতো একটা দল, কারণ আওয়ামী লীগের যেমন মুক্তিযুদ্ধের কথা সামনে নিয়ে আইসা রাজাকারদেরকে দমন করতে চায় বা জামাতে ইসলামীকে দমন করতে চায়, বিএনপিও বা ছাত্রদলও সেটা করতেছে। আপনারা কি এটাকে ভুল পাই না আপনারা এই বয়ানটা চেঞ্জ করবেন কিনা? বা দেখেন, হয়তোবা এই প্রজন্ম জানে না 1986 সালে এই জামাত ইসলামী এবং আওয়ামী লীগ একসঙ্গে মিলেই এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছে এবং সেখানে বিএনপি একমাত্র দল আপোষের ভূমিকা অবস্থান রেখে পরবর্তী 90-তে একটা রেজাল্ট নিয়ে এসেছে, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অথবা সেই ছাত্র দলের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে। পাশাপাশি দেখেন, আমরা যখন 91 সালে নির্বাচন হয়, সেই নির্বাচনে বিএনপির রেজাল্ট আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপোষহীনতার কারণে একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আমরা বিএনপি ক্ষমতায় এসেছিল। তখন কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের প্রশংসা এবং ভূমিকা খুব উল্লেখযোগ্য ছিল। আপনি দেখেন 96-এ যখন আওয়ামী লীগ এবং জামাত শিবির একসঙ্গে আন্দোলন করেছে এই বিএনপির বিরুদ্ধে, তো ঘুরে ফিরে আজকে যে ডাকসুতে ছাত্রলীগ এবং ছাত্র শিবিরের সমর্থন একসঙ্গে হয় না, এটা আমি কিভাবে বুঝবো? রেজাল্ট পাওয়ার পর আমি হয়তো বলতে পারবো যে কন্টেস্টিং পর্যায়ে আসার কারণটা সেটাও তো হতে পারে না, কিন্তু আপনারই খুব মনে হয় কি না যে 2025-এ বা 24-এর পর থেকে বিএনপি যত বেশি মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধকে সামনে রেখে রাজনৈতিক দলের পরিচালনা করার যেটা হাতে নিয়েছে, সেরকম কি বিএনপি কখনো ছিল আসলে? না, কেন বিএনপি 71-এ যদি মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আত্মপ্রকাশ এবং 75-এ যখন সিপাহী জনতার বিপ্লব, বিএনপি এই যে রাজনৈতিক অঙ্গনে আসা এবং জাগদল সৃষ্টি হওয়ার পর থেকে এই যে বিএনপির মুক্তিযুদ্ধ ভিত্তিক যে রাজনীতি এবং সেই রাজনীতিকে ছাত্রদল এই যে একসঙ্গে থেকে মুক্তিযুদ্ধের পক্ষে লড়াই করা, সংগ্রাম করা এবং একটা স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজনীতি করা, এটা তো সবসময় ছিল। বিশেষ করে এই 17 বছর প্লাস গত লাস্ট 36 জুলাই পর্যন্ত আমাদের যে আন্দোলন সংগ্রামে ছাত্রদলের ভূমিকা, এটা তো খুব উল্লেখযোগ্য ছিল। এবং আমরা কখনো দেশের বিরুদ্ধে বা বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি নিয়েই তো আমরা কথা বলেছি। আমরা সবসময় মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দেখেই আমরা রাজনীতি করেছি, যেহেতু প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন।
আমার মনে হয় যে আপনাদের রাজনীতির একটা মোড় পরিবর্তন হয়েছে কিনা সেই ব্যাপারটাও আমরা একটু সাকিবের সাথে কথা বলবো। কিন্তু সাকিবের কাছে যাওয়ার আগে আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে ডাকসু নির্বাচনের ফলাফল প্রভাব রাখতে পারে আগামী জাতীয় নির্বাচনে। দর্শকরা এই ধারণা সঠিক বলে মনে করেন কিনা? শতকরা ৭৭% মনে করেন যে হ্যাঁ এটা প্রভাব রাখতে পারে, শতকরা ২৩% মনে করছেন যে এটা প্রভাব রাখতে পারে না। সাকিব ভাই, বিরোধী আপনার কাছ থেকে যখন এনিমের কাছে গিয়েছিলাম যে আপনি আসলে তখন প্রশাসন নিয়েও কিছু কথা বলছিলেন, আমরা প্রশাসন নিয়ে আমরা কথা শুনবো, বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু আমি এটা বলতে চাই যে আমরা কিন্তু দেখেছি এনি ভাই বলুক আর না বলুক, বিএনপির বয়ান আওয়ামী লীগ সিনারিও থেকে বাইরে হয়ে যাওয়ার পরে একটা বড় চেঞ্জ আসছে। বিএনপি অনেক বেশি মুক্তিযুদ্ধকে সামনে রেখে, মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে এবং জামায়াতকে যেগুলি বলে আক্রমণ করা যাবে সেগুলি বলে রাজনীতিটা করতেছে। এই রাজনীতিটাকে আপনি ঠিক রাজনীতি মনে করেন কিনা? অর্থাৎ বিএনপির, আমি যদি বলি বিএনপিকে যেটা এখন বলা সম্ভব হচ্ছে যে বিএনপির মধ্যে কিছুটা আওয়ামীকরণ হয়েছে, বিএনপির মধ্যে এইটাকে আপনি আসলে সমর্থন করেন কিনা, নাকি আমাদের এখন রাজনীতি করতে হলে মুক্তিযুদ্ধ, 1971, রাজাকার এইসব শব্দ বাদ দিয়েই আসলে রাজনীতি করতে হবে বা রাজনৈতিক আদর্শটা সেদিকে যাবে? সাকিব ভাই যদি একটু গুছায়া যদি একটু বলতেন। আমি ইন্টারাপ্ট করতেছি না, আপনি একটু এটাকে একটু 3 মিনিটের মধ্যে একটু বলেন, 3-4 মিনিটের। আচ্ছা, আমি 4টা বিষয়ে কথা বলতে যাচ্ছি। প্রথমে এটাতেই আসি। দেখুন, মুক্তিযুদ্ধ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে 1971 সাল আমাদের রাষ্ট্রপতন হয়েছে একটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে, লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের মধ্যে দিয়ে। ফলে এইটা আমাদের রাষ্ট্রের যেমন ভিত্তি, তেমনি আমাদের এর মধ্য দিয়ে জনগণের যে স্বপ্ন আকাঙ্ক্ষা, সেটা বারবার আমাদের প্রতিদিনকার সংগ্রামে ইতিহাস হিসাবে সামনে আসবে। ইতিহাস মানে তো যে ভবিষ্যতের দিশা দেখায়। ফলে এই যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধকে অস্বীকার করার কোনো প্রবণতা নিশ্চয়ই সেটাকে আমরা কোনোভাবে গ্রহণ করতে পারি না। কিন্তু মুক্তিযুদ্ধ মানেই তো আওয়ামী লীগ না। মানে আওয়ামী লীগ এমন একটা জায়গা দাঁড় করানোর চেষ্টা করেছে যে মুক্তিযুদ্ধ আর আওয়ামী লীগ প্রায় মানে সমর্থক, কিংবা এটা মানে এর আর আলাদাকরণ সম্ভব না। মুক্তিযুদ্ধে জনগণের আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধে জনগণের যে অংশগ্রহণ, এবং আওয়ামী লীগের সেখানে অংশ ছিল, কিন্তু আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের স্রোত থেকে বাইরে চলে গেছে, সেই ক্রিটিকটা আমরা যথার্থভাবে দাঁড় করাতে পারিনি। কারণ মুক্তিযুদ্ধের জনগণের আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতিটা খুব বেশি অগ্রসর হয়নি। জনগণের আকাঙ্ক্ষা পদদলিতই হয়েছে গত 54 বছরে। এটা একটা বড় ব্যর্থতার জায়গা মুক্তিযুদ্ধকে যারা ওন করতে চায়। ফলে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানটাই খালি বারে বারে সামনে আসে। এখন এইটাকে যখন ধরেন জামাত ইসলামী, তারা তাদের যে 71 সালের ভূমিকা, সেটা নিঃসন্দেহে তারা সেই জায়গায় তাদের ভূমিকার কোনো ব্যাখ্যা আমরা যথার্থভাবে পাইনি, তারা যথার্থভাবে দুঃখ প্রকাশও করেনি। এই সমস্ত প্রশ্নগুলো বহাল আছে। কিন্তু ধরুন এখন ইসলামী ছাত্র শিবিরকে ওই একই পাকিস্তানপন্থী কিংবা ওই একই জায়গা থেকে যখন আপনি ডিল করতে যাবেন, সে তখন মুক্তিযুদ্ধের ওই আওয়ামী বয়ানটাকে সামনে নিয়ে আসে, যেটার সাথে আবার সে তখন তাকে ভারতপন্থী হিসেবে দাঁড় করিয়ে দেয়। এই যে মানে পুরনো বন্দোবস্তের জায়গাটা, সেইটাকে যথার্থভাবে মোকাবেলা করাটা আমাদেরকে করতে হবে। এবং আমাদের মুক্তিযুদ্ধের অবস্থানে দাঁড়িয়েই এই আওয়ামী বয়ান এবং বাংলাদেশে বর্তমানে ভারতের রাজনৈতিক ভূমিকা এবং আমরা কিভাবে আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক দিশাটা ঠিক করব, সেইটা আমাদের ঠিক করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। এবং এই ক্ষেত্রে ছাত্রদলের কিংবা বিএনপির ইন জেনারেলি, যেহেতু তারা বড় রাজনৈতিক দল এবং ছাত্রদল একসময় অন্যতম প্রধান ছাত্র সংগঠন ছিল, এককভাবেই তারা 90 সালে সবাইকে হারিয়ে জয়লাভ করেছিল, সেই জায়গা থেকে ধরলে ছাত্রদলের যে মানে ইমপ্রেশনটা দাঁড়িয়েছে কিংবা দাঁড় করানো হয়েছে, এবং সেটা কিছুটা মাইলেজও পেয়েছে যে ছাত্রদল আসলে আবার গণরুম গেস্ট রুম ইত্যাদি হবে। কিন্তু ছাত্রদল যেটা আসলে করবে না, সেই পরীক্ষাটা কিন্তু ছাত্রদলের সামনে আছে। এবং তাদেরকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই নিজেদের জায়গা তৈরি করতে হবে। এবং অন্য সকল ছাত্র সংগঠনকেই, যারা আসলে ছাত্রদের স্বার্থকে প্রতিনিধিত্ব করতে চায়, তাদেরকে কিন্তু ওই জায়গাটা দাঁড়াতে হবে যে মুক্তিযুদ্ধ আমরা যখন পক্ষ নিচ্ছি, আমরা মুক্তিযুদ্ধের জায়গায় দাঁড়িয়ে কি প্রশ্নকে কিভাবে মোকাবেলা করব, জনগণের স্বার্থটা কিভাবে মোকাবেলা করব। এবং ইসলামী ছাত্র শিবির, তার সাথে রাজনৈতিক পার্থক্যের জায়গাটা কি? কেবল সেটা 71 রাজাকার, নাকি ধরুন এই যে মানে জনগণের সার্বভৌমত্বের প্রশ্নটাই তো প্রধান প্রশ্ন, তাই না? রাজনীতিতে আমরা যখন গণতান্ত্রিক রাজনীতির কথা বলি, সেখানে জাগতিক জীবনে যে জনগণের সার্বভৌমত্বকে আমরা ভিত্তি ধরি, সেইটাই কি আসলে রাজনীতিতে সামনে আছে? এইটাই তো মূল রাজনৈতিক পার্থক্য হওয়ার কথা। তো সেই জায়গাটা আমরা খুব সামনে আনতে পারিনি। 2 নম্বর হচ্ছে সাকিব ভাই, এই 1 নম্বরটা যদি আপনি একটু বলতেন। আপনি জামায়াতে ইসলামী দুঃখ প্রকাশ করেন, আপনি এটা বলতেছেন, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীর আজকের পজিশনের জন্য, যেটাকে আপনি
আপনি দুঃখ প্রকাশের জায়গা আপনি বলতেছেন, এই পুরোটার কৃতিত্ব বা দায় তো আসলে বিএনপি। এবং আপনি যেটাকে ভারতপন্থী পাকিস্তানপন্থী রাজনীতি বলতেছেন, সেটা যদি আপনি নেগেটিভ সৃষ্টি করে হোক, বক্তৃতা দেওয়া হোক, আচরণ দেওয়া হোক, কি বলে রেডিও বাংলাদেশ বেতারের নাম আবার রেডিও বাংলাদেশ দেওয়া হোক, এই বয়ানের একচ্ছত্র দাবিদার তো বিএনপি। তা আমরা জামায়াতে ইসলামীকে বলবো যে তুমি দুঃখ প্রকাশ করো, তুমি একটু ভালো হয়ে আসো, বিএনপিকে কেন এটা বলবো না? বিএনপি এখন হঠাৎ করে আবার একটা আওয়ামী লীগের ন্যারেটিভ নিবে, আমরা কেন বিএনপি? দেখুন, আমরা জামাত ইসলামীকে দুঃখ প্রকাশে 1971 সালে তার ভূমিকা, বাংলাদেশের প্রতিষ্ঠা উত্থান এর বিরুদ্ধে তারা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে দাঁড়িয়েছে। তারা পাকিস্তান আর্মির সাথে অক্সিলিয়ারি ফোর্স তৈরি করেছে এবং তা সেই সময় পূর্ব পাকিস্তান সরকারে তাদের মন্ত্রিত্ব ছিল। ফলে এই যে তাদের অবস্থান, সেইটা তার পরবর্তী বাংলাদেশের প্রতি তাদের যে লয়ালিটি, সেইটার প্রকাশ নিয়ে একটা তর্ক কিন্তু আছে। এখন সেই তর্কের জায়গায় জামাত ইসলামীর ভূমিকা একটা প্রশ্ন আলোচনা। বিএনপি ধরুন পাকিস্তান মানে কিংবা যেসব প্রশ্নকে আপনি তুললেন, সেই প্রশ্নগুলোকে কতটা প্রশ্রয় দিয়েছে, কতটা তারা এইভাবে ন্যারেটিভ তৈরি করেছে। বিএনপির ন্যারেটিভের মধ্যে কিন্তু মানে উত্থান পতন আছে, কিংবা বলতে পারি যে পরিবর্তন আছে বিভিন্ন সময়। যেমন এখন বিএনপির যে ন্যারেটিভ দাঁড়াচ্ছে, সেই ন্যারেটিভের মধ্যে বিএনপির নেতৃত্ব যে বক্তব্য দিচ্ছেন, বিএনপির তলায় তার যে কাজের প্রভাব, দুইটা কিন্তু সবসময় একসাথে যাচ্ছে না। ফলে বিএনপির এই যে বিএনপির নেতৃত্ব বারবার যে আহ্বান জানাচ্ছেন, যা করতে চাইছেন, তলায় যে তার প্রতিফলন নাই, এটাই মানুষকে বড় আকারে মানে একটা যাকে বলে যে ক্ষুব্ধ বলেন, প্রশ্ন তৈরি হওয়া বলেন বিএনপি সম্পর্কে, সেটা করছে। এক। দুই হচ্ছে যে কথাটা আপনি বললেন যে এই ন্যারেটিভের বিপরীতে বিএনপি এখন মুক্তিযুদ্ধের ন্যারেটিভে যখন যাচ্ছে, সেটা অবশ্যই তাদের দলের প্রতিষ্ঠাতা একজন দেশের বীরোত্তম মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, ফোর্স লিডার, তো সেইটা তো আছেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের বয়ানটা আওয়ামী লীগের যে বয়ান, তার বাইরে মুক্তিযুদ্ধের জনগণের যে বয়ান, সেই জায়গাটা ধারণ করতে পারাটা এখন আমাদের সামনে সবার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং সেইটা ধারণ আমাদের করতে হবে আমাদের জাতীয় স্বার্থে। সেটা মানে কেবলমাত্র জামাত ইসলামীকে কি বলে যে একটা মানে পাকিস্তানপন্থী এইটা বলার মধ্য দিয়ে এই ন্যারেটিভটা মানে ঠিক হয়ে যায় না। অর্থাৎ আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম, আমি চুরি করলে, খুন করলে, ধর্ষণ করলে সবই জায়েজ, এইটা হয় না। ফলে আওয়ামী লীগ যখন চুরি, খুন, ধর্ষণ, ত্রাসের রাজত্ব কায়েম করেছে, মুক্তিযুদ্ধ দিয়ে সেটা জায়েজ করার চেষ্টা করছে, এটা জায়েজ হয় না। সেই কারণে মুক্তিযুদ্ধের স্পষ্টত একটা আকাঙ্ক্ষা আছে। মুক্তিযুদ্ধের স্পষ্টতা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সেটা কি প্রতিষ্ঠা করতে পেরেছে? সেটা না করতে পারলে মুক্তিযুদ্ধের নাম নিয়ে কিন্তু মুক্তিযুদ্ধের ধারক বারক হওয়া যাবে না। আমি কিন্তু দেখি যে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের কথা আপনি বাদ দেন। আওয়ামী লীগ যেই সংবিধানটার অধীনে বারবার সংবিধানটাকে সামনে নিয়ে আসতো, সেই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, চার মূলনীতির একটা আওয়ামী লীগ মানে নাই। মানে গণতন্ত্র তো মানেই নাই, সমাজতন্ত্র তো ছিল না, ধর্মনিরপেক্ষ ছিল না। যা মুখে বলছেন তা কাজে করছেন না। তার কিন্তু আমি যখন মানুষের মধ্যে, বিশেষত তরুণদের মধ্যে এই বৈপরীত্যের একটা বড় প্রভাব আছে। কিন্তু তারা গ্রহণ করছেন না। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু আমরা এটা কোন জায়গায় এসে পড়লাম? আমি মুক্তিযুদ্ধের কথা বলি, মুক্তিযুদ্ধের নাম করে চুরি বাটপারি করা হয়েছে, সেটা এক জিনিস। কিন্তু আমি এখন যখন মুক্তিযুদ্ধের কথা বলি, আমাকে তখন চোর বাটপার বলা হয়েছে, এটা আবার কোন জিনিস? আমি তো বুঝলাম না। মানে আমার সাথে আওয়ামী লীগের ন্যূনতম সম্পর্ক না থাকলেও মানে আওয়ামী লীগের এখানে আসে একটু খালেদ, আমাকে একটু বলতে দেন। সেটা হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়াতে এসে আপনি যখনই মুক্তিযুদ্ধের কথা বলবেন, আপনি যখনই নতুন রাজনীতিটা দাঁড় করার চেষ্টা করবেন, এইটা আসলে এটাকে কিভাবে নস্যাৎ করে দেওয়া যায়, তার জন্য তারা এটাকে এই যে পুরনো বয়ানে মানে এটাকে ভারতপন্থী হিসেবে এইটা বলা মানেই হচ্ছে যে মানে ওই আওয়ামী বাইনারি টেনে নিয়ে আসা হচ্ছে, এইটা বারবার তারা আনার চেষ্টা করবে। ফলে এটা একটা কঠিন লড়াই। আওয়ামী লীগের ন্যারেটিভ, আওয়ামী লীগের বাইনারির মানে বাইরে এসে আপনি যখন মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধারণ করবেন, সেটা মানুষের সামনে প্রমাণ রাখতে হবে। এই যে সোশ্যাল মিডিয়া একদিকে যেমন ধরুন মুক্তিযুদ্ধের এই বয়ানকে আওয়ামী লীগ হিসেবে নিয়ে যাচ্ছে, ভারতপন্থী হিসেবে নিচ্ছে, অন্যদিকে তারা কতগুলো জায়গায় ধরছে, ধর্মীয় মানুষের অনুভূতিকে কাজে লাগাচ্ছে, নারীর প্রতি ধরেন একটা বিদ্বেষ প্রচার করছে। ধরুন ডাকসু ইলেকশনে আসুন, উমামা ফাতেমার যে ক্যান্ডিডেসি এবং আরও অনেক ক্যান্ডিডেটরা আছেন, প্রত্যেকটা প্যানেলেই নারী ইয়েরা আছেন, এমনকি ছাত্র শিবির প্যানেলেও নারীরা আছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নারীর প্রতি সাধারণ দৃষ্টিভঙ্গি কিন্তু খুবই বিপজ্জনক দৃষ্টিভঙ্গি, এবং এইটা যেভাবে তৈরি করা হয়, যেভাবে তাকে ধসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এইটা তো একটা বিপজ্জনক বাস্তবতা। এই বাস্তবতা তো মোকাবেলা করতে হবে। এই বাস্তবতা মোকাবেলা করার ক্ষেত্রে নির্বাচনই তো হয় না। ফলে মোকাবেলা করার ব্যাপারটাই
মানে সত্যিকার অর্থে চ্যালেঞ্জের মুখে গিয়ে জনগণের সাথে গিয়ে করার ব্যাপারটাই একটা নতুন অভিজ্ঞতা। দুই হচ্ছে আরেকটা বিষয় বলি, মানে ডাকসুর ক্ষেত্রে বলতে হবে, যেমন ক্যাম্পাসের ছাত্র রাজনীতি, আপনি যে প্রশাসনের কথা তুললেন, ক্যাম্পাসের ছাত্র রাজনীতি মানে চলবে না এরকম একটা সাধারণ ছাত্রদের কি বলে যে দাবি। হয়তো সাধারণ ছাত্রদের একটা অংশ চাইবেই, কারণ চাইতেও পারে, কারণ যে অভিজ্ঞতা দিয়ে গণরুম গেস্টরুমের মধ্যে দিয়ে গেছে, ছাত্র রাজনীতি মানেই তাদের কাছে গণরুম গেস্টরুম, ফলে তাদের একটা বিরোধিতার জায়গা থাকতে পারে, এবং সেটা থাকাটার মধ্যে হয়তো যথার্থভাবে রাজনৈতিক লক্ষ্য তারা স্থির করতে পারছেন না, কিন্তু তারা তাদের আপাত সমস্যার সমাধান দেখছেন ছাত্র রাজনীতির জায়গাটা। সেইখানে কারা কাজ করেছে, কারা এটাকে উস্কে দিয়েছে, কারা নিজেরা ছাত্র রাজনীতি ঠিকই করেছে, কিন্তু এইটাকে সাধারণ ছাত্রের রূপ নিয়ে তারা এটাকে যে গত 12 মাস 13 মাস ধরে জারি রাখলেন, সেটার মধ্যে দিয়ে কিন্তু ক্যাম্পাসের শক্তি ভারসাম্যে আলাদা একটা অবস্থান তারা নিয়েছেন। একটা অংশ মানে সংগঠন আকারে হাজির হয়, আরেকটা অংশ সাধারণ ছাত্র হিসেবে হাজির থাকে, এবং তারা সাধারণ ছাত্রদের মধ্যে এই বিক্ষোভ আছে, এবং সেই বিক্ষোভটা সামনে আসলেই প্রশাসন তখন চুপ হয়ে যাচ্ছে, কারণ এটা মানে আমার মনে হয় যেটা দেখা যাচ্ছে সাকিব ভাই 50 জন 100 জন প্রতিরোধ করলেই তখন। আপনি কি যেগুলি সর্বনাম ব্যবহার করলেন কারা, সেগুলিকে কি বিশেষ্য ব্যবহার করবেন না সর্বনামেই রাখতে চাচ্ছেন আপনি? না, এই ক্ষেত্রে ক্যাম্পাসের যে খোঁজ নিয়ে ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ছাত্র শিবিরের ভূমিকার কথা কিন্তু বারবার সামনে এসছে। কেবল ছাত্র শিবির না, এমনকি অভ্যুত্থানে অংশগ্রহণকারী আরো অনেকেই করতে পারেন। আমরা বলতে চাইছি যে আমি কোনো সংগঠনের আপাত মানে পক্ষ বিপক্ষ নেওয়ার চাইতে আমি ঘটনাবলীর জায়গাটা বলছি, যে আপনি যদি সাধারণ ছাত্রদের নাম নিয়ে ছাত্র রাজনীতি চলবে না, কিন্তু আসলে বাস্তবতা আপনি কিন্তু ছাত্র রাজনীতির সকল সুবিধাটা নিচ্ছেন, এবং সেক্ষেত্রে প্রশাসনের সহায়তা পাচ্ছেন পরোক্ষভাবে, সেই জায়গাটা কিন্তু অলরেডি একটা অসমতার জায়গা তৈরি করে ফেলে। এইসব ক্ষেত্রের মধ্য দিয়ে কিন্তু অনেকগুলো জিনিস তৈরি হয়েছে। তো আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি যে এইটা মানে এখনো ফলাফল বের হয় নাই, কিন্তু আপনি যেটা তুললেন যে ছাত্র শিবিরের প্রধান প্রতিদ্বন্দ্বী কিংবা প্রতিদ্বন্দ্বী আকারে হাজির হওয়াটা, যেটা আমাদের সময়ে তারাও সেখানে তখনও ছিল, তারা তখনও প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি, কিন্তু তাদের প্যানেল হয়েছে। এখন তারা যে একটা সাধারণ ছাত্রদের সমর্থন পাচ্ছে নিজেদের প্যানেল ভোটের বাইরে, এইটার বাস্তব কারণগুলো আমি চেষ্টা করছি অনুসন্ধান করার। এনিওয়ে, আমার এই পর্যায়ে আপনার জন্য আলাদা কোনো প্রশ্ন নাই, কারণ অনেকগুলি বিষয় আপনি নোট নিয়েছেন, মনোযোগ দিয়ে শুনতেছিলেন, সেগুলি আপনি বলবেন। আমি আপনার জন্য আমি দর্শকদের দুইটা মতামত শোনাই। এক হচ্ছে যে আমরা কিছু হলেই জামাতের 1971 সালে ভূমিকা নিয়ে আসলে আলাপ আলোচনা করতে থাকি কেন, এবং সেটাকে কেন সামনে নিয়ে আসি। আরেকটা হচ্ছে যেই প্রশ্নটা আমি আসলে সাকিব ভাইকে একটু করেছিলাম, সেটা আপনাকে করার জন্য আমার দর্শকের এই মতামতটাকে বেস্ট মনে হয়েছে, যিনি বলছেন এনি ভাইকে জিজ্ঞাসা করুন, বা জিজ্ঞাসা আপনি বলছেন আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের দল, তাহলে আপনারা মুক্তিযুদ্ধ বিরোধী জামাতিদের কেন মন্ত্রী বানিয়ে তাদের পুরস্কৃত করলেন? শুধু জামাতি না, অনেক মুক্তিযুদ্ধ বিরোধীদেরকেই আপনারা মন্ত্রী বানিয়েছেন, মূল রাজনীতিতে আসার সুযোগ করে দিয়েছেন, দিনের পর দিন যেটাকে আমরা আজকের ন্যারেটিভ বলছি সেটা আপনারা তৈরি করতে সাহায্য করেছেন। এনিবে আপনি যদি একটু মন্তব্য করেন। দেখুন, ধন্যবাদ। ছাত্র রাজনীতির আলোকে আমি যদি সম্পূর্ণ জাতীয় রাজনীতির আলোচনা নিয়ে আসি, তাহলে এই মুহূর্তে সব অ্যান্সার দেওয়া যাবে না। আমি শুধু এটাই বলবো, যেটা জুনায়েদ সাকিব বলার চেষ্টা করেছেন এবং আমিও বলেছি, যে সাধারণ ছাত্রদের মুখপাত্র হয়ে যেভাবে একটা মব তৈরি করা হয়েছিল, এটার রেজাল্ট হয়তোবা আমাদেরকে পেতে আরো 2, 4, 5 বছর অপেক্ষা করতে হবে। কারণ ছাত্র শিবির, আমি মনে করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয়, বিভিন্ন প্রতিষ্ঠানে যেই সুযোগটি গত 10-12 বছর বা এই 1-1.5 বছরও বিশেষভাবে নিয়েছে, তারা সাধারণ ছাত্রদেরকে জিম্মি করে রাজনীতি করেছে, যেই সুযোগটা কখনো ছাত্রদল গ্রহণ করে নাই। গ্রহণ করে নাই কারণ তারা সেখানে গুপ্তভাবে ছিল, এবং 17 বছরের মধ্যে 10-12 বছর লাস্ট তারা কিন্তু তাদের পরিচয়টা তারা কিন্তু ওইভাবে দিয়ে রাজনীতি করে নাই। আর আরেকটা জিনিস হলো না, এনিভাই এই পর্যায়ে আবার প্রশ্ন করতেছে, গুপ্তভাবে থাইকা একটা ছাত্রকে কিভাবে প্রভাবিত করা সম্ভব? আপনি তাকে হলে সিট দিতে পারতেছেন না, তাকে অন্য জায়গায় অন্য কোনো সুবিধা দিতে চাচ্ছেন না, ডাইনিং এ বাকি খাইতে দিতে পারতেছেন না, যেগুলি ছাত্ররা মানে অনেক সময় বিপদে পড়ে হোক সুখে পড়ে হোক এগুলি করে। তো গুপ্তভাবে আর কিভাবে প্রভাব, মানে এই প্রভাবটা কি এনিভাই আসলে আপনি তারা তো ছাত্রলীগের ছায়াতলে থেকেও রাজনীতি করেছে, এবং অনেকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল। আর এই যে 17 বছর চলে যাওয়ার পর যখন সর্বশেষ জুলাই আন্দোলন তৈরি হলো, এবং এই যে লাস্ট গত 1 বছর, তারা কিন্তু তখন সাধারণ ছাত্রদেরকে জিম্মি করে তারা দেখিয়েছে যে না, আমরা সাধারণ ছাত্রদের নেতৃত্ব দিচ্ছি, কিন্তু বাস্তবে
এই রেজাল্টটা কিন্তু যে এমন ছিল যে তারা ছাত্র সমাজকে জিম্মি করে তারা রাজনীতিটা করেছে। এটা গত কয়েকদিন যাবৎ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সমাজের সামনে, শিক্ষার্থীদের সামনে আস্তে আস্তে ফুটে এসেছে। এই জন্য আমি বললাম হয়তোবা এই রেজাল্ট এই মুহূর্তে আমরা পাবো না, কিন্তু এই যে জিম্মি করা, আজকে আমরা শুধু বলবো না যে তারা জামাত শিবিরের রাজনীতি দিয়েই সব জিম্মি করেছে। এখন আমি শুধু এটা বলবো, বিগত দিনগুলোতে স্বাধীনতার পর থেকে ছাত্র শিবিরের রাজনীতি এই বর্তমান প্রজন্মকে একটু ফলো করতে হবে। ছাত্র শিবিরের রাজনীতি ক্যাম্পাস বাই ক্যাম্পাস কি ধরনের ছিল, তারা কিভাবে রাজনীতি করেছে, তারা যখন যেখানে ছাত্র দলের সাথে, কোথাও ছাত্র লীগের সাথে তারা সেখানে সাংঘর্ষিক পর্যায়ে গিয়েছিল, এবং 90-র যে মুভমেন্ট ছিল সেই মুভমেন্টও যখন বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন হয়েছে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে ছাত্র শিবিরের সঙ্গে ছাত্র দলের সাংঘর্ষিক রূপ সবচেয়ে বেশি হয়েছিল, ছাত্রলীগের চেয়ে বেশি অনেক ক্যাম্পাসে। আর আমরা শুধু 71-কে ধারণ করেই যে সব রাজনীতি ছাত্র রাজনীতি করতেছি তা কিন্তু না। 71 তো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এটা একটা দিক, কিন্তু এখনকার বাস্তবের আলোচনা হলো শিক্ষার্থীদের পাশে ছাত্রদল কতটুকু আছে, ভবিষ্যতে কতটুকু থাকবে, সেটাও তো জুলাই আন্দোলনের পর আমাদের মধ্যে যে একটা গুণগত পরিবর্তন, রাজনৈতিক নেতৃত্ব বলেন, রাজনৈতিক দল বলেন, ছাত্র সংগঠন বলেন, এটা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয়। সুতরাং ভবিষ্যৎ যে রাজনীতিটা আমাদের আরো বেশি পজিটিভলি করা দরকার, আমরা ছাত্রদের অধিকারকে প্রতিষ্ঠা করা, ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে উজ্জ্বল করা, এবং এই যে গেস্ট রুম কালচার, গণরুম কালচার অথবা বিভিন্ন মব কালচার থেকে বের হয়ে আসে সঠিক ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই করা, যে সংগ্রাম করা, আমরা 90-র মুভমেন্টও আমরা শেষ করে ছাত্রদের অধিকার প্রশ্নে কথা বলছি বলেই ডাকসুতে নির্বাচিত হয়েছি। ঠিক এবারও আমরা মনে করছি জুলাই আন্দোলনের পর ছাত্ররা হয়তো আমাদেরকে সমর্থন দিবে, কারণ আমরা জুলাই আন্দোলন 17 বছর আন্দোলন শেষ করে নির্যাতিত হয়ে এখন আমরা এই একটা নির্বাচনে এসেছি। হয়তোবা এই নির্বাচনে আমরা জানি না কন্টেস্টিং কি পাইতে পারি বা কি পাবো কি পাবো না, তার চেয়ে বড় জিনিস হলো আমাদের ছাত্র রাজনীতি ভাবমূর্তি ফিরে আনা, ছাত্রদের অধিকারকে প্রতিষ্ঠা করা, এবং দেশে ছাত্র রাজনীতির মাধ্যমে একটা গণতান্ত্রিক পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বলেন, এটাকে নিশ্চিত করা। কারণ সামনে এই যে ডেমোক্রেসির লড়াই, এই যে গণতন্ত্রের লড়াই, সামনে যে একটা জাতীয় নির্বাচন, সব দিক হিসাব নিকাশ করে আমাদেরকে এগোতে হবে। আমরা শুধু এখানে আমরা কিছু পেলাম না, এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি না। আপনি চমৎকার বলছেন, খালি আপনার কি একটু ব্যাক গিয়ার দিয়ে খালি ওই জায়গাটার মধ্যে একটু নিয়ে যাই, গুপ্তভাবে সংগঠন করা। যেমন আমি সবকিছু আমার এতে বিবেচনা করি, তো আমি এখন ভাবলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছি, এখন আমি গুপ্তভাবে একজন মানুষ আমাকে, আমি দেখলাম যে সে এতদিন ছাত্রলীগ করতো, খুব মিছিল টিছিল দিতেছে, তাহলে তো আমি যদি ব্যাপারটাকে বিবেচনা করতে পারি, আমি প্রথমেই তো ওকে বাদ দিব যে ও আসলে মুখে এক মনে আরেক, বা ওকে তার আমি আর বিশ্বাস করবো না। এই ক্ষেত্রে করতেছে উল্টা, ওদেরকে আরো লোক ভালোবাসতেছে, ভালো করেছিস ছাত্রলীগের মধ্যে থেকে এগুলি করেছিস, সেটা হয়তো এখন সাময়িক ভালোবাসতেছে, এর রেজাল্ট ভবিষ্যতে কিন্তু ভালো না। এই কারণে ভালো না, কারণ দেখেন জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, সেখানে অনেক ছাত্রলীগের ছেলেরাও শেষ পর্যন্ত এসেছে, এবং শিবিরের যারা করেছে তারাও কিন্তু নেতৃত্বে চলে গিয়েছে। আজকে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের নেতৃত্ব আসতো, তাহলে আমাদের দেশবাসী বা আমরাও মনে করতাম যে একটা পজিটিভ আন্দোলন যারা করেছে, নেতৃত্ব দিয়েছে, আমরা সবচেয়ে বেশি খুশি হতাম। জুলাই আন্দোলন যারা করেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে, এই যে জেনারেল স্টুডেন্টদের মাধ্যমে একটা সংগঠন গড়ে ওঠা, তারা যদি ডাকসুতে না আসতে পারে, উমামা ফাতেমার মতো নেতৃত্ব যদি না আসতে পারে, বা আমার ছাত্র দলের যে জুলাই আন্দোলনের নেতৃত্ব আজকে আবির দিয়েছে, তারা যদি না আসে, তাহলে আমরা বুঝে নিব যে এখানে একটা ভয়ঙ্কর অপরাজনীতি কাজ করেছে। ভয়ঙ্কর অপরাজনীতি আপনি বললেন, আমি জুলাই আন্দোলনের অন্যতম মানে মাস্টারমাইন্ড বলবো না, কেমন জানি শব্দ, কিন্তু সাকিব ভাই একদম সবকিছুতেই একদম সামনে থেকে ছিলেন। পরবর্তীকালে টেবিল ডিসকাশনে উনি অনেকটা বড় ভূমিকা পালন করছেন। সাকিব ভাই, জুলাই আন্দোলনের কথা আমিও ছিলাম সেখানে। আরে হ্যাঁ, আপনিও ছিলেন ভাই, সরি, এবং ছাত্র রাজনীতির গাইডেন্সও ছিলাম, রাইট, গাইডেন্সও ছিলেন। কিন্তু ঘটনা হইতেছে আপনারা যখন আটকে গেছেন, সাকিব এই কথা কি ঠিক? আমাকে আসলে অনেকেই বলছেন, যখন আসলে জুলাই আন্দোলনটা এক জায়গায় আটকে গিয়ে
থমকে পড়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তখন সে আন্দোলনটাকে বেগবান করেছে আসলে এই ছাত্র শিবিরের লুকিয়ে থাকা, যারা ছাত্রলীগে লুকিয়েছিল, এই সাদিক কায়েব বা এই যে এরাই এই আন্দোলনটা বেগবান করছে, এবং তারা যদি এটাকে সামনে না নিয়ে আসতো তাহলে আপনি এই আন্দোলনটাতে আসলে জিততে পারতেন না। সাকিব ভাই, ব্যাপারটা কি এরকম? সেজন্য জুলাই আন্দোলনের মূল ক্রেডিট তাদের দেওয়া উচিত, যেটা তাদেরকে দেওয়া হয় না বলে তারা আফসোস করতেছেন। আপনি কি মনে করেন? দেখুন, এই যে ক্রেডিটের রাজনীতিটা, এটা অনেকেই করেন এবং ক্রেডিটের রাজনীতিটা নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং কাউকে কাউকে একবার হিরো বানান, তারপরে আরেকজন হিরো হতে দেখি আমরা বিভিন্ন জনের বয়ানে। তাদের সাথে কে যোগাযোগ রেখেছে, সেটার দ্বারাই তিনি পুরোটার আন্দোলনের ক্রেডিট এবং হিরো হয়ে যাচ্ছেন, তিনি মেটিকুলাস ভাবে করে ফেলছেন। এরকম ভাবে আমরা ফেসবুকে অনেকগুলো তর্ক হতে দেখেছি। এই পুরোটাই হচ্ছে জনগণের রাজনীতি নানাভাবে মানে বেহাত করার, দখল করার একটা পুরনো প্রক্রিয়ারই ধারাবাহিকতা। আমরা এই জনগণের যে ভূমিকা, ঐতিহাসিক ভূমিকা, বিভিন্ন অভ্যুত্থানে, আমাদের মুক্তিযুদ্ধে, এই যে তাদের জনগণের ভূমিকা বেহাত হয়ে কতিপয় ব্যক্তি অথবা গোষ্ঠীর হাতে যে সমস্ত ক্রেডিট জমা হয়, এটার আমরা বিরোধী। কেননা এইভাবে কোনো গণ অভ্যুত্থান সংগঠিত হয় না। জনগণের প্রতিরোধটাকেই বিভিন্ন অংশে, সেখানে যেমন বিএনপি ছিল, জামাত ইসলামী ছিল, গণসংহতি আন্দোলন ছিল, গণ অধিকার পরিষদ ছিল, সমস্ত, এমনকি শেষের দিকে এসে তখন বাম ডান কোনো পার্থক্য থাকেনি, বামপন্থীরাও এই আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছিল। আমি যে জায়গায় আসতে চাই, আমরা বাংলাদেশে একটা ভয়ঙ্কর জিনিস দেখেছি। শেখ হাসিনার এক ধরনের একটা তো হচ্ছে তার রাজনীতি নিজের ভেতর থেকেই একটা তার ফ্যাসিবাদী প্রবণতা আছে, আরেকটা হচ্ছে তার ব্যক্তিগত অভিজ্ঞতার ফলে এক ধরনের জনগণের প্রতি বিদ্বেষ আছে বাংলাদেশের মানুষের প্রতি, এবং সেইটা আমরা নানাভাবে দেখেছি। এখন এই বাংলাদেশে এইটা অনেকটা আছে যে শেখ হাসিনা, আমি জানি না আওয়ামী লীগের সর্বস্তরের মানুষ তাদের সমর্থক কর্মীরা একইভাবে ভাবে কিনা, কিন্তু শেখ হাসিনার ভাবনা চিন্তা কিংবা তার সাইকো অ্যানালিসিস যদি আমরা কিছুটা করতে পারি, এই জায়গাটা প্রবণতার সমূহ সম্ভাবনা আছে। এইটা তারা ডিসকোর্স হিসেবে সামনে আনতে চায় যে আওয়ামী লীগ না থাকলে দেশটা জামাত ইসলামের হাতে চলে যায়, আওয়ামী লীগ না থাকলে দেশটা অরাজকতা নৈরাজ্যের মধ্যে চলে যায়। এইটা তারা প্রতিষ্ঠা করতে চাইবে এবং এইরকম অনেক ঘটনা আমরা দেখব যে যেখানে আসলে শেখ হাসিনার নির্দেশে এই এমন ধরনের কতগুলো ঘটনা ঘটবে যেটাতে এইরকম একটা ন্যারেটিভ টানা যায়। তো তাদের দাবি ছিল এটা একটা জামাতি মানে কি বলে অভ্যুত্থান, অথবা জামাত এই জিনিসটা পুরো জিনিসটা করছে, এবং এইটা যেভাবে তারা প্রতিষ্ঠা করেছে তাতে অনেক ক্ষেত্রেই আবার অনেকে এটাতে কিছুটা হাওয়া দিয়েছেন। আমি বলবো যে বাকশাসের একটা ভূমিকা, মানে এনসিপি যে গঠিত হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল আমাদের অভ্যুত্থানের শক্তি, তাদেরকে আমরা সবাই সমর্থন করেছি, তার মধ্যে সবাই ছিল। কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি তার কাঠামো গড়ে তোলে, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়কালে একটা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বন্দোবস্ত বদলানোর যে পরিবর্তনের যে একটা প্রেশার গ্রুপ হিসেবে তারা থাকতো, তাহলে আজকে ধরুন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা সবার আগে দেখতে পেতাম। কিন্তু যেটা আমরা দেখেছি যে তারা ক্ষমতার অংশীদার হলেন এবং তারপরে তারা আসলে একটা পক্ষের দিকে কিছুটা ঝুঁকে গেলেন, অভ্যুত্থানের মধ্যেই বিভিন্ন অংশের মধ্যে বিরোধ তৈরি করতে থাকলেন, পুরনো বন্দোবস্তের কায়দায় মনে হতে থাকলো যে আচ্ছা একটা দলের বিরোধিতা করার মধ্যে দিয়ে আমাদের রাজনীতি প্রতিষ্ঠা হবে। এই জায়গাটাতে গেলেন, আমরা গুরুত্বপূর্ণ করতে পারলাম না রাষ্ট্রের সংস্কারের প্রশ্ন, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের প্রশ্ন। সেইখানে বিএনপির ভূমিকারও দায় আছে। বিএনপি আজকে যতগুলো সংস্কারে সম্মত হয়েছে, শুরু থেকে অনেকগুলো জায়গাতেই তারা সম্মত ছিল না। ফলে যেটা মুশকিল হয়েছে যে বিএনপি বোধহয় সংস্কার চায় না, এরকম একটা ন্যারেটিভও দাঁড় করিয়ে হয়েছে। ফলে যে সংস্কারের প্রশ্নে আমরা মানে 5ই আগস্টের আগে অনেক দলের মুখ থেকে কোনো কথাই শুনি নাই, কিন্তু সেটা দেখা যাচ্ছে এখন ওইটাকে আঁকড়ে ধরে তারা একটা নতুন বাইনারি তৈরি করছেন, সংস্কারের পক্ষে কে, সংস্কারের বিপক্ষে কে। এবং বিএনপি ক্ষমতা আসলে সংস্কার হবে না, বিচার হবে না, কাজে নির্বাচন পেছাতে হবে, এইরকম কিন্তু অনেকক্ষণ ধরে আমরা দেখেছি। এই সমস্ত রাজনীতি মেরুকরণ আমাদের এখানে মূল প্রশ্নগুলোকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করেছে। একটা হচ্ছে বিচার আমাদের হতেই হবে, বিচার হবে নতুন রাষ্ট্রের নতুন যাত্রা, মানে পুনর্গঠিত রাষ্ট্রের নতুন যাত্রার একটা গুরুত্বপূর্ণ ভিত্তি। ন্যায় বিচার ছাড়া রাষ্ট্র টেকে না। 2 নম্বর হচ্ছে সংস্কার আমাদের লাগবে, এটা আমাদের অস্তিত্বের শর্ত হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি বিকশিত হতে চাই তাহলে আমাদেরকে সংস্কার করতে হবে, নতুন একটা বন্দোবস্ত লাগবে, সেখানে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে, এবং নির্বাচন এর গুরুত্বপূর্ণ অংশ।
সাকিব ভাই, নির্বাচন বাদ দিয়ে সাকিব ভাই, হবে না। তাহলে আমি এটাকে ফিরছি, আমি শেষ করি। জি, এই ভাই। জায়গাটাতে একটা গুরুত্বপূর্ণ মানে মেরুকরণ ঘটেছে এবং আমার মনে হয় সংশ্লিষ্ট সকল রাজনৈতিক পক্ষেরই এই বিষয়গুলো থেকে যে ইনফারেন্স কিংবা যে সিদ্ধান্ত টানা দরকার সেটা তারা টানবে না। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাকিব ভাই, দুর্নীতি, লুটপাট। আমি একটু আসি আপনার কাছে, এটা আপনার কাছে আসার আগে 30টা সেকেন্ড আমার আচ্ছা 30 সেকেন্ড দুর্নীতি, লুটপাট, এই দুর্নীতি লুটপাটের বন্দোবস্ত যেটা হয়েছে সেটা কি অব্যাহত থাকবে কি থাকবে না, এইটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং এই ক্ষেত্রে যারা যেভাবে নিজেদেরকে হাজির করতে পারছেন, মানুষের কাছে এই ইস্যুগুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে। রাদার আপনি ওই যে পুরনো বন্দোবস্তে পুরনো বাইনারিগুলো দিয়ে ভাগ করেই আপনি ভাবছেন যে না সবকিছু আগের মতো জায়গায় চলে যাবে। আমরা যদি গুণগত কোনো পরিবর্তন থেকে অভ্যুত্থানের পরে, সেটা হচ্ছে যে পুরনো রাজনৈতিক যে বাইনারি কিংবা দ্বন্দ্বগুলো, সেগুলোর বাইরে নতুন গুরুত্বপূর্ণ দ্বন্দ্বের জায়গা তৈরি হয়েছে। আমার মনে হয় সেটা হচ্ছে যে সংস্কার হবে কি হবে না, সাকিব ভাই, হবে কি হবে না, সাকিব ভাই, আপনি শেষ কথা এই বলেন। প্রশ্নে আমাদের সাকিব ভাই, আপনি শেষ কথা বললেন। আমি খুবই গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট যেটা সাকিব ভাই তুললেন, আমরাও এটা লিখে রাখছিলাম যে শেষ জায়গায় আসবো। এনিভাই, আপনি যদি এটা বলেন, কেউ বলে থাকেন একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে বাংলাদেশে, যে সাংবিধানিক প্রতিবিপ্লবের ফলে যে বিপ্লব হওয়ার কথা ছিল সেই বিপ্লব বাংলাদেশে হয় নাই, এবং সেই বিপ্লবের সম্ভাবনা শেষ হয়েছে। এটার জন্য আসলে দায়ী হচ্ছে বিএনপি। এবং আরেকটা বিষয়, আমরা ডাকসু ইলেকশন নিয়ে কথা বলতেছি, অনেক জায়গায় অনেক কিছু পড়তেছি, অনেক তথ্য পড়তেছি, কিন্তু এই যে জুলাই আন্দোলনের 1 বছরের মতো সময়ে যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সেই ছাত্ররা যে কোনো ধরনের কোনো আলোচনাতেই নাই, অর্থাৎ আমাদের কাছে মনে হচ্ছে তারা যে কোনো দৌড়েই নাই। এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? আমরা সাকিব ভাইকে ওইটা জানতে চাইবো যে সাকিব ভাই, এই সাংবিধানিক প্রতিবিপ্লবের জন্য আমি আসলে যদি হয়ে থাকে, এটার জন্য আমরা বিএনপিকে দায়ী করবো কিনা? বিএনপি জাতীয় সংসদে যায় নাই, সরকারে যায় নাই, সরকারকে ইচ্ছা করে দুর্বল করছে, শুধুমাত্র একটা নির্বাচন করতে চাইছে। এটা সাকিবের কাছে আমি একটু জানি না রাখি, মানে প্রশ্নটা বলে রাখি। আর দুই হচ্ছে, একদম যে ইরেলেভেন্ট হয়ে গেল আমাদের ছাত্রদের দলটা, জাতীয় রাজনীতিতে অলমোস্ট তাই হবে বলে আমার ধারণা। এইটা নিয়ে আপনাদের দুইজনের মন্তব্য শুনতে চাই। প্রথমে এনিভাই, আপনারা দায়ী একটা বিপ্লব ব্যাহত হয়ে যাবে। ঠিক আছে, দেখুন একটা বিপ্লবের পর আমরা কিন্তু সর্বপ্রথম শেখ হাসিনার বিচার সবচেয়ে বেশি দাবি করেছি। আর শেখ হাসিনার বিচার তো সবচেয়ে বেশি আমরা চাই, এবং তাদের সঙ্গে আমাদের যে স্বাধীনতার পরবর্তী যে রাজনীতি পক্ষে বিপক্ষে যতটা স্পষ্ট ছিল, সকল রাজনৈতিক দলের সঙ্গে এত স্পষ্ট ছিল না। আমরা যত বেশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমাদের সাংঘর্ষিক পর্যায়ে পক্ষে বিপক্ষে তৈরি হয়েছে। এরপরে দেখেন, গত 17 বছর আমাদের উপর যে দমন পীড়ন, অত্যাচার, নির্যাতন, গুম খুন সবকিছু আমাদেরকে সহ্য করতে হয়েছে, আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে। আমাদের চেয়ে বেশি জামাত মোকাবেলা করেছে আমি বলবো না, তবে জামাতের যুদ্ধ অপরাধীদেরকে নিয়ে যেভাবে ফাঁসি দিয়েছে, এটা আসলে একটা ভিন্ন ধরনের তাদের নিজস্ব ষড়যন্ত্র একটা ছিল, এবং সেখানে অনেকটাই ফাঁসি দেওয়া হয়েছে, সেটা আরেকটা ভিন্ন প্রেক্ষাপট। কিন্তু আন্দোলন সংগ্রামে মাঠে থাকা দৃশ্যমান বা বাস্তবিক পক্ষে সেটা সবচেয়ে বেশি বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন সহ সাধারণ মানুষকে আমরা এঙ্গেজমেন্ট এমনভাবে নিয়েছিলাম। দ্বিতীয়ত আসেন, যারা সর্বশেষ জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আমি আগেও বলেছি, আজকে যদি ডাকসু নির্বাচনে তারা সবচেয়ে বেশি প্রাধান্য পেত, আমরা খুশি হতাম যে তারা জেনারেল স্টুডেন্টদের পক্ষ অবলম্বন করে নেতৃত্ব দিয়ে জুলাই আন্দোলন যেমন তৈরি করেছে, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে তাদের প্রতিনিধিত্ব ফুটে উঠত। কিন্তু সেটা হচ্ছে কিনা, এর কারণ হচ্ছে ক্রমাগতভাবে বিএনপি তাদেরকে আঘাত করে গেছে। তারা আমরা তাদেরকে কোনো আঘাত করি নাই। আমরা বারবার দেখেন 31 দফার উপরে বক্তব্য রেখেছি। 31 দফার যে সংস্কারের আলোচনা নিয়ে এসেছি, সেটা আমাদের একা ছিল না। আমরা যারা হাসিনা বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি, যুগপৎ আন্দোলন করেছি, সবাই মিলেই কিন্তু আমরা এই সংস্কার প্রস্তাব নিয়ে এসেছি, এবং এই সংস্কারটা হবে এটা নিশ্চিত জেনেই আমরা মাঠে নেমেছি। আমরা প্রথম থেকে 8-9 মাস আপনারা বিরোধিতা কিসের করলেন? 8-9 মাস আগেই সংস্কার, আমিও না, আমরা তো আগেই নির্ধারণ করেছি সাকিব ভাইদের সঙ্গে একসঙ্গে থেকেই, যারা আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি, যুগপৎ আন্দোলন করেছিলাম, এই 31 দফাই তো সংস্কারের প্রথম, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের টেবিলে সংস্কারের কথা বললেই তো আপনাদের মানে আপনাদের কষ্ট লাগতে শুরু। 31 দফা কি সংস্কারের কথা না? 31 দফা এবং এই যে সংস্কার, এটার সঙ্গে তো কোনো অমিল নাই।
আপনি ম্যাক্সিমাম 31 দফার সঙ্গে সম্পর্কিত। তাহলে আপনি সুতরাং আমরা বিচার ইগো প্রবলেমে পড়লেন যে না 31 দফা ছাড়া আরেকটা আমার আলী রিয়াজ স্যার একটা আলাদা আমাদেরকে বারবার ব্র্যান্ডিং করার চেষ্টা করে এসেছে যে আমরা ভারতের সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে একটা মনে হয় যে আমাদের একটা সম্পর্ক, এটা কিন্তু ওই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই ব্র্যান্ডিং এর জন্য আপনারা সবচেয়ে বেশি দায়ী ভাই। আপনারা সংস্কারের কথা শুনে আপনারা আমরা কোনোভাবে দায়ী না। আমরা সরাসরি ভারত যে এই যে বিগত সরকারকে 2014 নির্বাচন বলেন, 2018 নির্বাচন বলেন, 2024 নির্বাচন বলেন এবং আমাদের উপর অত্যাচার নির্যাতন করে ক্ষমতা টিকিয়ে থাকা, এটা ভারতের সহযোগিতা হয়েছে। তাহলে আমরা কেন ভারতের সঙ্গে থেকে আজকে আমরা তাদের বিচার চাইবো না? আমরা তাদের যেমন বিচার চেয়েছি তেমনি আমরা ভারত মুক্ত একটা সুন্দর পরিস্থিতি বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি বাংলাদেশে বসে সৃষ্টি করা যায় সেই দিকে আমরা প্রাধান্য দিয়েছি। আমরা নির্বাচনটা চেয়েছি একদিকে হলো আপনার বিচার, আরেকদিকে সংস্কার এবং পাশাপাশি যেটা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের মধ্যে ছিল, নির্বাচন ছাড়া বাংলাদেশে আজকে যে একটা সরকার চলতেছে, এই সরকার আপনি দেখেন, আমি বলবো না যে শতভাগ খুব ভালো করে ফেলেছে, কিন্তু একটা অনির্বাচিত সরকার কতদিন থাকবে এবং থাকতে গেলে কত রকমের সমস্যা আছে, সেই সমস্যাতে আমরা জর্জরিত। বাস্তবিক পক্ষে আজকে যারা সরকারে আছে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2-4 জন নেতৃত্বে যাওয়ার কারণে কিছুটা ট্যাগ তাদের গায়ে লেগেছে এবং এই ছাত্রদের নেতৃত্বে যারা ছিল তাদের ভাবমূর্তি একেবারে ক্ষুণ্ণ হয় নাই তা না। সুতরাং আমরা মনে করি যে আজকে ইসলামী ছাত্র শিবির যে কন্টেস্টিং পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন ডাকসুতে এসেছে, সেটা হয়তোবা আমাদের জন্য খুব সচেতন হওয়ার একটা ব্যাপার আছে। আরেকদিকে খুব অ্যালার্মিং আগামী এই জাতীয় নির্বাচন এবং আগামী দিনে আমাদেরকে এই দেশে গণতান্ত্রিক অবস্থানকে সুসংগত রাখার ক্ষেত্রে খুব বেশি সতর্ক এবং সজাগ থাকার ব্যাপারে খুব বেশি মনে করিয়ে দিয়েছে বলে আমি মনে করি। এনিওয়ে আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আপনি একটু সাকিবের কাছে আসি। সাকিব ভাই, মানে গুছায়া দুইটা বিষয়, আপনি সাংবিধানিক প্রতিবিপ্লব যদি হয়ে থাকে সেটার জন্য আপনি বিএনপিকে দায়ী করেন কিনা, এবং এনসিপি বলেন বাকছাস বলেন তারা আসলে ইরেলেভেন্ট হয়ে গেল কিনা বাংলাদেশের রাজনীতি থেকে, যেটা খুবই দুঃখজনক। মানে আমি মনে করি যে তাদের নেতৃত্ব, নতুন বন্দোবস্ত সব কিছুই আসলে সামনে আসা দরকার ছিল, তারা আসলে ইরেলেভেন্ট হইল কিনা, হইলে কেন? সাকিব ভাই, না আপনি একটু সংক্ষেপে উত্তর দেওয়া খুব সহজ নয়, তবে চেষ্টা করি আমার মূল কথাটা বলার জন্য। প্রথমত, এই যে গণ অভ্যুত্থান আমরা 24-এ করেছি, এইটা একটা কালেকটিভ কিংবা সমষ্টিগত অভ্যুত্থান, মানে জনগণের অভ্যুত্থান। তার মধ্যে যে মানে এই আন্দোলনে যারা আন্দোলনকারী শক্তিসমূহ ছিল তাদের সকলেরই মানে যাকে বলে যে যার যার শক্তি অনুযায়ী সেখানে অংশগ্রহণটা ছিল। এখানে কোনো একটা শক্তি একক ডিটারমিনিং ফোর্স হয়ে উঠতে পারেনি। সাধারণত বিপ্লবী অভ্যুত্থানগুলোতে দেখা যায় যে যেটাকে আমরা বড় বড় বিপ্লবের জায়গায় একটা নেতৃত্বকারী শক্তি তৈরি হয়, যারা মোটামুটি পরবর্তী কোর্স অফ অ্যাকশনটাকে মানে যাকে বলে নির্ণয় করতে পারে কিংবা নির্ধারক শক্তি হিসেবে সেখানে হাজির হতে পারে। তো এখন যদি কোনো নির্ধারক শক্তি না থাকে, তখন অভ্যুত্থানের মধ্যে মানে অংশগ্রহণকারী শক্তিসমূহের মধ্যে কনসেনসাস অনুযায়ী আমাদের পরবর্তী রাষ্ট্র ব্যবস্থা, তার পরিবর্তন সবগুলোকে নেওয়া দরকার। পদ্ধতিগতভাবে যদি এই কনসেনসাসকে বদলে ক্ষমতার ভারসাম্য যেখানে এমনভাবে যেখানে কনসেনসাস ছাড়া উপায় নাই কিন্তু আমরা বিপ্লব করতে যাচ্ছি, তখন অনেক ক্ষেত্রেই এমন মিসকারেজ হতে পারে, এমন ধরনের রাজনৈতিক ঘটনা ঘটতে পারে যেটা আমরা অনেকগুলো জায়গায় দেখেছি, অনেকগুলো দেশের ক্ষেত্রে দেখেছি যে নানা ধরনের অ্যানার্কি ফলে নানাভাবে সেটা বিপর্যয়ের মধ্যে আবার পড়েছে অভ্যুত্থানগুলো। তো সেই ক্ষেত্রে আমরা এই কারণে বারবার বলেছি যে ডিটারমিনিং ফোর্স, এখন বিএনপি ধরুন একটা সাংবিধানিক রাজনৈতিক কাঠামোর দল, তো বিএনপির কাছ থেকে বিপ্লব আশা করলে সেটা তো একটা ধরেন ইয়ের জায়গা। এখন কেউ আমরা বিপ্লব চাইছি, কিন্তু আমরা বিপ্লবের শক্তির যে ডিটারমিনিং জায়গা সেটা এখনো তৈরি করতে পারিনি। আমরা এখন বিএনপিকে যা বলবো সেটাই বিএনপিকে শুনতে হবে, এই জায়গাটা তো নাও হতে পারে, এবং না হলে তখন একটা কোশ্চেন আছে। যখন 5 তারিখের পর এরকম একটা সময় তৈরি হইলো যে বাংলাদেশকে এখন নতুন জায়গা থেকে নেতৃত্ব দেওয়া দরকার আছে, সেই সময়ের মধ্যে আপনি বা বিএনপি, ধরেন আপনি আমার নাম ধরে বললে আমার সুবিধা লাগে, সেজন্য সাকিব ভাই আর এনি ভাই যে জাতীয় সরকারে জয়েন করলো না, এটার কারণটা কি আসলে?
আচ্ছা আসেন, প্রথমত 5 তারিখ রাতের বেলা সেনাভবনে, এবং এটা লম্বা আলোচনা, বাট আমি সংক্ষেপে বলি, সেনাভবন বঙ্গভবন দুই জায়গায় একটা সিদ্ধান্ত হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করেই পরবর্তী করণীয় ঠিক করতে হবে। একমাত্র আমরা এখন একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে যে তাদের দাবি ছিল সকলের কাছে গ্রহণযোগ্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। যেহেতু তখন কোনো সরকার নাই, অতএব এই একটি কথাই বলা যাবে যে সকলের অচিরেই সকলের সাথে সকলের গ্রহণযোগ্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। বাকিগুলো সবই হচ্ছে মুক্তি দেওয়া, তারপরে জনগণের জানমালের নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি। তো এখন এইটা ওই দিন রাতের বেলায় যোগাযোগ করার দায়িত্ব দেওয়া হয়েছিল ওই আলোচনা টেবিল থেকে প্রফেসর আসিফ নজরুল এবং আমাকে। কিন্তু প্রফেসর আসিফ নজরুল যখন মানে ছাত্রদের সাথে যোগাযোগ করেছেন, তার পরবর্তীকাল থেকে কি ঘটেছে সেই বিষয়গুলো যে আমাদের সকলের সাথে আবার আলাপ করার কথা, সেই ফিডব্যাকটা আমরা যথার্থভাবে পাইনি। এই সত্যটা আমাকে বলতে হচ্ছে। তাহলে এখন ধরুন গণতান্ত্রিক জায়গাটাতে এটা ছিল যে আন্দোলনকারী সবগুলো শক্তির সাথেই আসলে বসতে হবে, বসে আমাদের পরবর্তী করণীয় জায়গা ঠিক করতে হবে, অন্তত প্রতিনিধিত্বমূলকভাবে সবগুলোর সাথে বসতে হবে। সো আমরা কি করব? এখানে কি এই সংবিধানের অধীনে শপথ হবে, নাকি রাষ্ট্রপতির অধীনে শপথ হবে, না অন্য কিছু হবে, সেই আলোচনা করার কোনো সুযোগই তো আমরা পাইনি। সাকিব ভাই, বিএনপি আমি শেষ করি না, আপনার মাধ্যমে আমরা গল্পটা শুনছি আপনার মাধ্যমে, যে মানে আপনার মাধ্যমেই বলা হয়েছিল যে বিএনপিকে জাতীয় সরকারে নেওয়ার জন্য, বা আপনিও যেন যে সেই জাতীয় সরকারে থাকেন, আমরা গল্পটা শুনছি হচ্ছে এরকম। আপনি বলছেন আপনি থাকবেন না, বিএনপি বলছে বিএনপি থাকবে না, এবং এই কারণে একটা দুর্বল অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে জাতীয় সরকার না হয়ে। একেবারেই কথাটা বিএনপির কাছে কি প্রস্তাব গিয়েছিল এটা বিএনপি নেতৃবৃন্দ জবাব দিতে পারবেন। আমার কাছে কোনো প্রস্তাবই আসে নাই। আচ্ছা 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 আচ্ছা, কিন্তু আমি শেষ করি, তারপরে আমি বলি এনসিপির কথা। দেখুন, আবারও আমি বলবো, এনসিপির জন্য মানে বিশেষত আমাদের তরুণদের জন্য, যারা এই অভ্যুত্থান করেছেন, যারা তরুণরা রাজনীতিতে অংশ নিয়েছেন, যে ধারারই হোক না কেন, তাদের প্রতি আমার অসীম কি বলে যে শুভাশিস। তারা যাতে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ হাল ধরে, সেইটা আমরা তো চাইবো, কারণ এটা তো একটা রিলে রেসের মতো। আমরাও তো রাজনীতি করেছি, এখন আমরা একটা মধ্য বয়সে আছি, তারা তরুণরা সামনে আসছেন, এবং তরুণরা রাজনীতির দায়িত্ব গ্রহণ করা মানে হচ্ছে ওই দেশের ওই জনগোষ্ঠীর ভবিষ্যৎ আছে, আমি এটা সত্যি সত্যি মনে করি। সেই কারণে আমরা তরুণদের রাজনৈতিক মানে তৎপরতা এবং সেটার গতিমুখ যাতে ইতিবাচক গণতান্ত্রিক পথে হয়, বৃহত্তর জনগণের স্বার্থের পক্ষে হয়, তার জন্য আমরা চেষ্টা করব। এবং আমরা মনে করি যে এখনও তাদের নানা দিক থেকে ঘুরে দাঁড়ানোর এবং জনগণের মধ্যে যে আশা এবং স্বপ্ন তৈরি হয়েছিল সেটাকে ধারণ করার যথেষ্ট সুযোগ এবং বাস্তবতা রয়েছে। আমি একটু এনি ভাইকে শুনতে চাই। আমরা একদম মানে কোনো প্রশ্ন নাই, শুধু আমি উপসংহারে এনি ভাইকে বলতে চাই, সাকিব ভাই আপনিও একটা 60 সেকেন্ডসের উপসংহার দিবেন। সেই উপসংহারে বলতে চাই যে বাংলাদেশের রাজনীতির গতিপথ বা ভবিষ্যৎ কি দেখেন। আমাদের আসলে একটু বিস্তারিত আলোচনা পরে করতে হবে যে জাতীয় সরকার নিয়ে আপনারা কেন গেলেন না, বিএনপির দায়টাও আমাদেরটা বুঝতে হবে। কিন্তু আমি বাংলাদেশের রাজনীতিতে অতিটান দিয়ে ভবিষ্যৎ কি দেখতেছেন সেটা একটু এনি ভাইকে শুনতে চাই, সাকিব ভাইকেও একটু শুনতে চাই যে আসলে ভবিষ্যতের রাজনীতির গতিপথটা কি, এটা যদি একটু এনি ভাই বলেন, তারপরে সাকিব ভাইকে দেখুন, আমরা বরাবরই বলছি যে আমরা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করতে চাই, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে, এবং সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথাই আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি। তাহলে যেখানে নিচের কক্ষে একটা নির্বাচিত সরকার, নির্বাচিত প্রতিনিধিরা থাকবে, এবং উপর কক্ষে শ্রেণীভেদে সেখানে কম্প্রোমাইজ করার মতো জাতীয় ঐক্যমত গঠন করা হবে, সেটাই জাতীয় ঐক্যমতের সরকারের কথা নিয়ে আমরা মাঠে আসছি। পাশাপাশি আমরা বলেছি যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যটা আমাদের কাছে খুব বেশি দরকার, এবং সেখানে একটা দৃঢ় ঐক্যের উপর, সুদৃঢ় ঐক্যের উপর আমরা ভিত্তি করে এগোতে চাই। কিন্তু আমরা বিগত জাতীয় ঐক্যমতের মাধ্যমে যে সংস্কার আলোচনা বা জুলাই সনদটা নিয়ে যে আলোচনাটা হচ্ছে, সেখানে হয়তোবা পক্ষে বিপক্ষে আলোচনাটা হচ্ছে ঠিকই, কিন্তু এটার একটা শেষ আছে। এটা শেষ না হওয়া পর্যন্ত আমার মনে হয় না যে কোনো দ্রুত রেজাল্টের কথা আমি এই মুহূর্তে বলতে পারবো। তবে আমার বিশ্বাস যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, এবং কম বেশ সবাই হয়েছে, এবং এখানে যে জাতীয় ঐক্যমতটা হবে, সেই ঐক্যমতটা আমি মনে করি জুলাই সনদের মধ্য দিয়ে নিষ্পত্তি হবে। এবং এই যে ফ্যাসিবাদ, এই যে হাসিনার দুঃশাসন বা দুর্নীতি, দুর্বৃত্তায়ন, সেখান থেকে আমরা ঐক্যমতের ভিত্তিতে সামনের দিনগুলোতে এগোতে চাই।
আমার বিশ্বাস সামনের যে ছাত্র সমাজ, যে তরুণ সমাজ, যে প্রজন্ম, সেখানে আমরা তাদের সম্পূর্ণ সহযোগিতা পাবো এবং তাদের সম্পূর্ণ সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব, এটা আমার বিশ্বাস। আর একটা জিনিস বলছি, ছাত্র শিবিরের রাজনীতি আমরা দেখেছি, এখনো হয়তোবা আমাদের এই প্রজন্ম দেখবে, তবে তাদের যে স্লোগান বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব, এখান থেকে সরে এসে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনীতিটা করা উচিত এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা অবশ্যই প্রাধান্য দিবেন, এই অভিমত আমি ব্যক্ত করতে চাই। কালকে রেজাল্ট যাই হোক, আমরা আশা করব যে সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন সবাই আমরা আগামীর জন্য আমরা সেটাকে খুব সজাগ এবং সতর্কতার সহিত সিদ্ধান্ত নিব, পদক্ষেপ নিব এবং ঐক্যমতের ভিত্তিতে আমরা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ। সাকিব ভাই, আপনার কাছে শেষ 1 মিনিট যদি পাবেন আগামী রাজনীতি। মোটা দাগে প্রথম কথাটা বলি যে আগামী দিনের আমরা মনে করি যে রাজনীতি একদিকে যেমন জনগণের সার্বভৌমত্বর প্রশ্ন, গণতান্ত্রিক ব্যবস্থার প্রশ্ন, আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা পাওয়া, বন্টনের জায়গায় ন্যায্যতা আসা, সেটার প্রশ্ন, এইটা গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হবে। দ্বিতীয় যে প্রশ্নটা এখনকার একেবারে কংক্রিটলি এই সময়ের রাজনীতির কথা বলবো, যে এইটা আমাদের কাছে মনে হয় যে এটা একটা অ্যানাদার 1972, মানে অর্থাৎ 71 সালে যুদ্ধের পরে 72 সালে আমাদের যে রাষ্ট্র গঠনের একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছিল, সেইখানে বিরোধ রাষ্ট্র গঠনকে নানান দিক থেকে দুর্বল করেছে, সংবিধানের ক্ষমতা কাঠামোকে এই জায়গায় নিয়ে গেছে, বরং খুব দ্রুতই আমরা একটা ওই রকম অথরিটেরিয়ান কিংবা স্বৈরাচারী রাষ্ট্রের কিংবা সরকারের চেহারা দেখেছি। এখন আরেকটা মানে পুনর্গঠনের প্রশ্ন সামনে এসছে এবং এত বড় অভ্যুত্থানের পরে এইখানে এসে একই ধরনের বিরোধে জড়িয়ে যাওয়া আমাদের একেবারেই ঠিক হবে না। আমাদের মূল প্রশ্ন দাঁড়াবে, আমরা সত্যিকার অর্থে নতুন রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বন্দোবস্ত করতে পারছি কিনা, সংবিধানের যে সংস্কারগুলোর কথা, ক্ষমতার ভারসাম্যের কথাগুলো আমরা বলছি, সেইগুলো জায়গাতে সেগুলো গ্রহণ করা এবং বাস্তবায়ন করা, এই প্রশ্নটাকে সামনে রেখে রাজনীতির মূল মেরুকরণ হওয়া দরকার। এবং সেই ক্ষেত্রে আমাদের যে মানে বিএনপি বড় দল, তাদেরকে ওই অনুযায়ী রাজনৈতিক ভূমিকার জায়গায় যেতে হবে। আমাদের প্রত্যেকটি দলকেই যার যার রাজনৈতিক অবস্থান থেকে গিয়েই এই যে একটা পুনর্গঠনের কাল পর্ব, যেমন একটা প্রস্তাব আছে যে 6 মাসের মধ্যেই আমাদের সংবিধান সংশোধন শেষ করতে হবে, প্রস্তাব আছে পরবর্তী 1 বছর সর্বোচ্চ 1.5 বছর মধ্যে এর বাস্তবায়ন করতে হবে। তো নির্বাচনের পরে এই যে বাস্তবায়ন কাল পর্যন্ত একটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করা আন্দোলনকারী শক্তিসমূহের মধ্যে এবং তারা এই বাস্তবায়নের কার্যটা শেষ করবার, কারণ এটা রুলস অফ দি গেম। এটা প্রতিষ্ঠার অর্থ হচ্ছে বাংলাদেশের রাজনীতির মৌলিক যে জায়গা, রাষ্ট্র ব্যবস্থা কিভাবে আমি আসলে প্রশ্ন করতে চাইছিলাম না, আপনার বক্তব্য শেষ ধরে নেয়া, আপনার বক্তব্য শেষ ধরে নেয়া, আমি শুধু একটা প্রশ্ন করি, বিএনপি যে জাতীয় ঐক্যমত্যের সরকারের কথা বলে, বিএনপি বৃহত্তম দল হিসেবে জাতীয় ঐক্যমত্যের কথা বলে, তো ওর সাথে মাইনরিটি হিসেবে সংযুক্ত হওয়ার জন্য ও তো আর আমাকে প্রধান কইরা জাতীয় ঐক্যমত্য করতে চায় না, তাই না? এইটা কি একটা জাতীয় ঐক্যমত্যের একটা ভালো ফর্মুলা? ও তো কোনোদিন কবে না যে সাকিব ভাই আপনি প্রধানমন্ত্রী হন, আমরা আপনার সঙ্গে আছি, যদিও আমরা বড় দল। তাইলে কি আর এটা বড় দলের সঙ্গে ছোট দলের যাওয়া আসে না? এটা এই ক্ষেত্রে তো ধরেন মানে শক্তি ভারসাম্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মূল প্রশ্নটা কিন্তু কে কত সিট পেল সেটার চাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে আগামী দিনে আমরা কি ধরনের রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক পরিবর্তনটা আনতে পারছি, বিশেষভাবে সংবিধানের ক্ষমতা কাঠামোগত পরিবর্তনটা আনতে পারছি। এইটা এই মুহূর্তে আমাদের কর্তব্য। এটা না হলে রাষ্ট্রের যে পুনর্গঠনের প্রশ্ন, অভ্যুত্থানের যে মূল আকাঙ্ক্ষা, সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ফলে এইটার ক্ষেত্রে আমাদের সবারই, এটা আবারও বলি, এটা রুলস অফ দি গেম, মানে রাজনীতির নিয়মটা আমাদের ঠিক করতে হবে। রুলস অফ দ্য গেমের কথা সাকিব ভাই বলতেছেন, সাকিব ভাই রুলস অফ দ্য গেম বলতেছেন। আমি যেহেতু টুইটার করছি, আমি এনি ভাই আপনারা কি একটু জিজ্ঞেস করতে পারি, আপনারা তো চেয়ারম্যানের চেয়ারটা ছাড়বেন না, না যত ঐক্যমত্য হোক, মানে আপনি প্রধান থেকেই তো আমাদেরকে আহ্বান জানাবেন আপনাদের সাথে যুক্ত হবেন। না 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 না, কথা হলো যে এখানে যেটা জুনায়েদ সাকি সাহেব বলছেন, আমি সেই কথাটাই রিপিট করব যে এখানে আমাদের বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের রাজনৈতিক দল আমি ছোট না বড় সেটা প্রায়োরিটি না আমার কাছে। হ্যাঁ, এখানে